আসসালামু আলাইকুম এসিএস ভাই, কি অবস্থা? ভালো আছো সবাই? চ্যাম্পিয়ন স্টুডেন্ট তোমরা তো, চ্যাম্পিয়ন হতে হবে সব জায়গায়। বাংলা দাগাবে যারা সিদ্ধান্ত নিয়েছো, আশা করি তারাও চ্যাম্পিয়ন হবে। দেখো, বাংলা দাগাবে যারা সিদ্ধান্ত নিয়েছো তারা ভুল সিদ্ধান্ত নাও নাই, কারণ বাংলা প্রশ্ন সহজ হয়। তোমাদেরকে যেভাবে বলা হচ্ছে, যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, এভাবে যদি তোমরা একটু আগাতে পারো, আমার কথা শুনতে পারো, তাহলে নিশ্চয়ই তোমাদের বাংলা পরীক্ষা ভালো হবে। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা প্রশ্ন সায়েন্সের জন্য কঠিন হয় না। আবারও বলছি, কঠিন হয় না। তোমাদের একটা সুসংবাদ দিয়ে আজকের ক্লাস শুরু করছি। সুসংবাদটা হচ্ছে তোমাদের জন্য প্র্যাকটিস শিট রেডি হচ্ছে। তোমরা প্র্যাকটিসের জন্য সবগুলো গুরুত্বপূর্ণ টপিকের পিডিএফ ফাইল পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো আজকের ক্লাসে চলে যাই। আমরা আজকে লেকচার পাঁচ নাম্বার লেকচার হবে আজকে লেকচারে আমরা সন্ধি পড়ব, রোকেয়া শাকত হোসেন সম্পর্কে জানবো, কাজী নজরুলের প্রবন্ধ আমার পথ এবং বিদ্রোহী কবিতা, এখানে ইম্পর্টেন্ট তথ্য কি সেগুলো জানবো। তো প্রথমে আমরা সন্ধি পড়ব। সন্ধি তোমাদের শর্ট সিলেবাস মানে ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই, কিন্তু ব্যাকরণে যেহেতু বলেছি শর্ট সিলেবাস বলে কিছু নাই, এই কারণে ব্যাকরণের এই বিষয়গুলো মাথায় আনা যাবে না। তো আমরা চলে যাই, প্রথমে দেখি সন্ধি জিনিসটা কি। তার আগে সন্ধি এই শব্দটার সন্ধি বিচ্ছেদ একটু দেখে আসি। সন্ধি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যুক্ত ধি। সম যুক্ত ধি সন্ধি, তার মানে সন্ধি এই শব্দটা সন্ধির নিয়মে গঠিত এবং এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যুক্ত ধি। কোন নিয়মে গঠিত সন্ধির এই সূত্রটা, কোন নিয়মে গঠিত? আজকের প্রথম হোমওয়ার্ক হচ্ছে এটা, ফার্স্ট হোমওয়ার্ক। তোমরা জানো যে আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যেই তোমাদেরকে কমেন্টে কয়েকটা জিনিস লিখতে বলি। তো প্রথম হচ্ছে সন্ধি, যে সন্ধি বিচ্ছেদ আমি দেখিয়ে দিয়েছি এর নিয়মটা কি এটা একটু লিখবা। যদি তোমরা নিয়ম পুরোটা লিখতে কষ্ট হয়, তো আমরা এরপরে এই সন্ধির এই নিয়মটা পড়াবো, তখন তোমরা নিয়ম নাম্বারটা বলবে। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধিতে আছে সেটা লিখবে এবং নিয়ম নাম্বারটা লিখবে। আমরা চলে যাই গুরুত্বপূর্ণ কথা, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। তোমরা জানো সন্নিহিত কোণ, ভালো করেই জানো, পাশাপাশি অবস্থিত দুইটা কোণ, এটাকে সন্নিহিত বলে। পরস্পর সন্নিহিত দুইটা বর্ণ, মূলত এখানে বর্ণের মিলন ঘটে না, মূলত এখানে ধ্বনির মিলন ঘটে। ধ্বনির মিলন ঘটে। দেখো, পাশাপাশি দুইটা ধ্বনি কি ঘটে সন্ধিতে? পাশাপাশি দুইটা ধ্বনি এক হয়ে যায়, এক ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি বদলে যায়, পরিবর্তন হয়ে যায়, অথবা কখনো কখনো ধ্বনি লোপ পায়। ধ্বনির বিষয় কিন্তু আওয়াজের বিষয়, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, ওখানে যে ঘটনার কথা বললাম, মহান যুক্ত আগ্রহ, এখানে হয়েছে মহান আগ্রহ। মহান নয়ের সাথে অ আছে, আমরা জানি হস না থাকলে অ থাকে, আগ্রহের শুরুতে আ আছে। মহান আগ্রহ, এখানে ধ্বনি মিলিত হয়ে আ হয়ে গেছে। উৎ যুক্ত চারণ, ত এবং চ দুইটা মিলে হয়েছে উচ্চারণ। যাচ আর না, এখানে চ এর পরে ন ছিল, হচ্ছে যাচা। এখানে পরের বর্ণের বিকৃতি হয়ে গেছে, এই নটা ইয় হয়ে গেছে। উচ্চারণে আগের বর্ণের বা পূর্ব বর্ণের বিকৃতি হয়ে গেছে, আর এখানে অ এবং আ মিলিত হয়ে আ হয়েছে। একইভাবে অতএব, অত বিসর্গ এব, এখানে পূর্ব বর্ণের লোপ ঘটেছে, লোপ মানে উঠে গেছে। পরবর্ণের লোপ ঘটতে পারে। উযুক্ত স্থান, এখানে খণ্ডত মানে হচ্ছে তয়ের নিচে হস, আর এখানে দন্তস্ব ছিল, হয়েছে উত্থান। দন্তস্বটা এখানে কিন্তু নাই, তার মানে পরের বর্ণের লোপ ঘটেছে। এটা শুধু সন্ধি জিনিসটা কি দেখানোর জন্যে, কোন বর্ণের লোপ, কোন বর্ণ পরিবর্তন, বিকৃত, এগুলো যে আমাকে দেখে পড়তে হবে এটা পড়ার বিষয় না, শুধু দেখালাম যে সন্ধিতে কি ঘটনা ঘটে। এখন আমরা সন্ধির প্রকারভেদ দেখি। বাংলায় সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধি বিচ্ছেদ নর্মালি আসে না, বেশিরভাগ ক্ষেত্রে তৎসম বা সংস্কৃত সন্ধি আসে। আমরা বাংলায় দেখলাম সন্ধি দুই প্রকার, সংস্কৃতে সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। মূলত সন্ধি বলতে আমরা যা পড়ি, আমরা যতগুলো শব্দের সন্ধি বিচ্ছেদ করি, এই সবগুলো হচ্ছে সংস্কৃত সন্ধির প্রকারভেদের মধ্যে পড়ে। এখন তোমাকে একটা জিনিস যদি জিজ্ঞেস করি, যে ধরো জিজ্ঞেস করলাম দিগন্ত কোন শব্দ, দিগন্ত কোন শব্দ, তোমার উত্তর হওয়া উচিত যে দিগন্ত একটা সংস্কৃত বা তৎসম শব্দ। এখন বলতে পারো যে কিভাবে হলো? দেখো, দিগন্তকে আমরা সন্ধি বিচ্ছেদ করি এরকম না যে দিক যুক্ত অন্ত,
আমরা ছোটবেলা থেকে এরকম পড়েছি না দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? তাহলে এই যে সন্ধি পড়ছি এটা তো এই সংস্কৃতের প্রকারভেদ, যেটা আমরা ব্যঞ্জন সন্ধিতে গিয়ে পাবো। তাহলে সংস্কৃতের প্রকারভেদের মধ্যে কোনো সন্ধি বিচ্ছেদ আসলে সেটা তো অবশ্যই সংস্কৃত শব্দই হবে। এভাবে আমরা এখন থেকে যতগুলো সন্ধি বিচ্ছেদ করব শব্দ, সবগুলো শব্দ সংস্কৃত শব্দ। দেখো আমরা স্বরসন্ধির প্রথম উদাহরণে যাই, যে উদাহরণটা খুবই কমন, যে উদাহরণটা তোমরা ছোটবেলা থেকে পড়েছো। সন্ধি পড়লেই তোমরা শুরুতে কি পড়েছো? বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়, তাই তো পড়েছো। আমাদের সময় আমরাও তাই পড়ছি। তাইলে সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে শব্দের মাঝখানে যদি আ উচ্চারণ হয় বা আ ধ্বনি থাকে, তাহলে তোমাকে ওই আটাকে অ কিংবা আ দিয়েই ভাঙতে হবে। মাঝখানে আ থাকলে আয়ের উচ্চারণ হলে অন্য কোনো ধ্বনি দিয়ে ভাঙার বিষয় আসবে না। দেখো নরাধম, মাঝখানে আ আছে, আমার কাজ কি? যে পর্যন্ত আ আছে সে পর্যন্ত লেখা। আমি লিখলাম নর। আমি নরের সাথে আকার দিতে পারতাম, কিন্তু নরা নামে কি কোনো মিনিংফুল শব্দ আছে? উত্তর হচ্ছে না। নর, ওই আ বাদ দিয়ে লিখলাম নর প্লাস বাকি যা আছে লিখলাম, এবং এর পূর্বে অ কিংবা আ দিতে হবে। এখানে অ দিয়েছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো নরযুক্ত অধম এটা না লিখে আমি তো নিয়ম অনুযায়ী নরযুক্ত আধমও লিখতে পারি, এটা তো নিয়মের মধ্যেই আছে, তাইলে কেন লিখলাম না? উত্তর হচ্ছে আমি তো আর ওরকম অধম না যে অধম নামে শব্দ আছে কিন্তু আধম নামে কোনো শব্দ যে নেই এটা আমি বুঝি না। এটা আমরা বুঝি তো, সবাই বুঝি আধম নামে আসলে কোনো শব্দ নেই, এই কারণে নরাধম হয়েছে। এরপর দেখো রত্নাকর, মাঝখানে আকার আছে রত্ন, এখানে আবাদ দিয়ে লিখলাম রত্ন প্লাস আকর, আকর শব্দ আছে কিন্তু অকর নাই। হিতাহিত, মাঝখানে আকার আছে, তাহলে হিত যুক্ত অহিত, এই যতটুকু আছে আকার ততটুকু লিখলাম হিত প্লাস বাকিটুকু লিখলাম হিত। পূর্বে আমার কি দিতে হবে? অ কিংবা, তো অহিত। হিত মানে যা কল্যাণ, অহিত মানে অকল্যাণ। হিত জ্ঞান বলা হয়, কল্যাণ অকল্যাণ কোনটা সে বোঝে না। তাহলে আয়ের উদাহরণ এটা আমরা বুঝি সাধারণত। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে তোমরা তো ছোটবেলায় এভাবে পড়েছ যে তোমরা ছোটবেলায় এভাবে পড়েছ বিদ্যা যুক্ত আলয় সমান সমান বিদ্যালয়। তোমরা তো এভাবে পড়েছো, কিন্তু আমি তো পড়াচ্ছি উল্টা করে, নরাধম সমান নর যুক্ত আধম। এখন বলতে পারো যে এভাবে কেন পড়াচ্ছেন, এই ঘটনাটা কি? উত্তর হচ্ছে সন্ধির প্রশ্ন তোমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবে যে সন্ধির প্রশ্ন সব সময় সন্ধি বিচ্ছেদ করা আসে। একটা শব্দ দিয়ে ওটাকে ভেঙে আলাদা করতে হবে। দুইটা শব্দ আলাদা আছে, এক করো, এইটা নর্মালি আসে না, আমরা এটা দেখি না, আসলেও খুবই কম। এছাড়া আরও একটা কারণে আমরা বিচ্ছেদ করছি, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ এর নিয়মগুলো সহজ। সন্ধি বিচ্ছেদের নিয়ম খুবই সহজ। আমরা বেশ অনেকগুলো নিয়ম আজকে পড়বো, কিন্তু দেখবা খুবই সহজ করে পড়বো, খুব সহজেই আমরা বুঝতে পারবো। আমরা এর পরের নিয়মে যাই। আমরা অ এবং আয়ের নিয়মে গিয়েছি। অ এবং আয়ের পরে আর কি থাকে? হ্রস্ব-ই আর দীর্ঘ-ই। যদি শব্দের মাঝখানে দীর্ঘ-ই থাকে তাহলে ওই দীর্ঘ-ইটাকে ভেঙে আমরা হ্রস্ব-ই দীর্ঘ-ইর মধ্যেই রাখবো। কিরকম? অতীত, এর মাঝখানে কি আছে? দীর্ঘ-ইকার, তাহলে কি হবে? অতি, হ্রস্ব-ই দিয়ে শেষ হয়েছে, প্লাস ঈদ। এখন প্রশ্ন হচ্ছে অতীতে আমি কেন এরকম লিখলাম না? অতীতে এরকম লিখলাম না কারণ তোমরা জানোই যে অতি বানান কখনো এরকম হয় না। এরপর ঈদ বানানে আমরা নিয়ম অনুযায়ী তো এরকম লিখলেও হইতো, এরকম কেন লিখলাম না? এর কারণ হচ্ছে কিছু শব্দ আছে কমন, এটা একটু লেখো, যেরকম ঈদ, ইবো, ইলো, ইষ্ট, ইন্দ্র। এই বানানগুলো যেখানেই লিখতে যাবে সব সময় হ্রস্ব-ই দিয়ে লিখতে হবে। ইতো, ইলো, ইবো, ইষ্ট, ইন্দ্র যত জায়গায় আসুক সব জায়গায় এগুলা হ্রস্ব-ই হবে। আর যদি কোনো জায়গায় তোমাকে ইক্ষা লেখা লাগে, ইক্ষণ লেখা লাগে, ইস লেখা লাগে, ইস, ইপসা লেখা লাগে, ইপসা,
এই বানানগুলোতে সব সময় তোমাকে দীর্ঘই লিখতে হবে, সব সময় দীর্ঘই হবে। তাহলে দীর্ঘই হয় কি কি? ইক্ষা, ইক্ষণ, ইশ, ইপসা, এইগুলোতে সব সময় দীর্ঘই হয়। আর ইতো, ইব, ইলো, ইষ্ট, ইন্দ্র সব সময় রস্বই হয়। এইগুলো মনে রাখলে আমরা সন্ধি বিচ্ছেদ করে যত জায়গায় এগুলো লেখা লাগবে সব জায়গায় আমরা দিতে পারবো, সহজে মনে থাকবে। তাহলে আমরা এরপরে দেখি পরীক্ষা। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ তোমরা সবাই জানো। পরীক্ষা, এই যে মাঝখানে দীর্ঘ ইকার আছে, তাহলে পরি রস্বই দিয়ে ভাঙবো। পরি বানানে কখনো দীর্ঘ ইকার হয় না। এই পরি কিন্তু তোমাদের ওই পরি না, যে পরি ফেসবুকে খুবই বিখ্যাত, ওই পরি না। এই পরি হচ্ছে পরিশেষের পরি যুক্ত ইক্ষায়, দেখো ইক্ষা বানানে দীর্ঘই দিতে হয়েছে। তার মানে যদি মাঝখানে দীর্ঘইকার থাকে বা দীর্ঘই থাকে, আমাকে এটাও রস্বই বা দীর্ঘই দিয়ে শেষ করতে হবে, আর শুরু করতে হবে রস্বই বা দীর্ঘই দিয়ে। সতীন্দ্র, দেখো এখানে দীর্ঘইকার আছে, তাহলে আমি কি লিখবো? সতী। আর প্রশ্ন হচ্ছে সতী বানানে কি হয়? সতী বানানে সবসময় দীর্ঘই হয়। প্লাস বাকি যতটুকু আছে অতটুকু লিখলাম। আগে কি লিখতে হবে? রস্বই অথবা দীর্ঘই। এখন আমাকে বলো ইন্দ্রতে কি হয়? আমরা শিখেছি ইন্দ্রতে সবসময় রস্বই হয়। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরে যাই। দীর্ঘ উকার যদি থাকে শব্দের মাঝখানে, একই ঘটনা। আগে যেরকম দীর্ঘইকার ছিল রস্বই বা দীর্ঘই দিয়ে ভেঙেছে, একইভাবে দীর্ঘ উকার থাকলে রস্য অথবা দীর্ঘ দিয়ে ভাঙবো। দেখো মরুদ্যানে এই যে রয়ের সাথে এরকম আছে, এরকম থাকলে দীর্ঘ, কিন্তু যদি রয়ের সাথে এরকম থাকে তাহলে এটা হচ্ছে রস্য, রয়ের সাথে রস্য যুক্ত হয়েছে। তাহলে এখানে যে দীর্ঘ উকার আছে, তাহলে আমি কি ভাঙবো? মরু লিখবো। মরু বানানে কখনো দীর্ঘ হয় না, মরু বানানে রস্য হয়। প্লাস বাকি যতটুকু আছে এই যে ততটুকু লিখে তার আগে উ দেব। আমাকে বলো উদ্যান, বাগান, এই বানানে কি দীর্ঘ হয়? না, উদ্যান বানানে রস্য হয়। বহুর্ধ, দেখো এখানে হয় সাথে দীর্ঘও আছে, তাহলে আমাকে লিখতে হবে বহু বানানে রস্য হয়। প্লাস ঊর্ধ্ব বানানে সবসময় দীর্ঘ হয়। বধূৎসব, বধূ বানানে দীর্ঘ হয়েছে, কিন্তু শুধু বধূ বানানে আবার দীর্ঘ, আর উৎসব বানানে রস্য দিয়ে করতে হবে। বধূ উৎসব, এই বধূ মানে হচ্ছে শ্রী জায়া বউ, বধূযুক্ত উৎসব বধূৎসব। তাহলে দীর্ঘ হইলেই আমাকে রস্য বা দীর্ঘ দিয়ে ভাঙতে হবে। এখানে আমরা আর একটা জিনিস শিখবো, সন্ধি পড়লে কিন্তু শুধু সন্ধি বিচ্ছেদ শেখাই গুরুত্বপূর্ণ না, সন্ধি পড়ার সাথে সাথে আমরা শব্দের বানানও শিখতে পারি। কিভাবে? দেখো তোমাকে বললো যে কটূক্তি বানান লেখো, তুমি কোনো জায়গায় কটূক্তি বানান লিখছো, তো কটূক্তি বানান লিখতে গিয়ে আমাদের কনফিউশনটা কোথায় হয়, যে টয়ের সাথে রস্য হবে নাকি টয়ের সাথে দীর্ঘ হবে। তো যখন আমরা এই কটূক্তি শব্দের সন্ধি বিচ্ছেদ পড়ে ফেলবো, তখন আমরা বুঝতে পারবো যে এটা রস্য নাকি দীর্ঘ হবে। দেখো কটূক্তির সন্ধি বিচ্ছেদ হচ্ছে কটু প্লাস উক্তি। কটূক্তির সন্ধি বিচ্ছেদ হচ্ছে কটু যুক্ত উক্তি। দেখো কটু শেষ হয়েছে রস্য দিয়ে, উক্তি শুরু হয়েছে রস্য দিয়ে, তাহলে দুই পাশে উ এর যে কোনো একটা থাকলে কি হয়? দীর্ঘ হয়। এই জন্য কটূক্তি বানানে দীর্ঘ হবে, এই রস্যটা হবে না। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে সন্ধি বিচ্ছেদ শেখার সাথে আমি অনেক শব্দের বানান শিখে ফেলছি। আচ্ছা, এরপরে আমরা অ আ রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ পর্যন্ত গিয়েছি, রিয়ারটা আসছে, তারপরে আমরা এতে যাই। যদি শব্দের মাঝখানে এ থাকে তাহলে যার সাথে এ আছে ওই এটা উঠে যাবে এবং আমাকে রস্বই অথবা দীর্ঘই দিয়ে ভাঙতে হবে। খুব কমন উদাহরণ দেখো, লেখা আছে শুভেচ্ছা। শুভেচ্ছা এই কারটা কার সাথে আছে? আমি দেখতে পাচ্ছি এখানে শুভেচ্ছা এই কারটা আছে ভয়ের সাথে, তাহলে আমি ওই এ কারটা তুলে দিয়ে লিখলাম শুভ যুক্ত, এই যে এ কারটা উঠায় দিয়ে লিখলাম। বাকি যা আছে চয় ছ, এই চয় ছাড় আগে কি দিতে হবে? ই দিতে হবে। এখন আমাকে বলো, ইচ্ছা লিখতে গিয়ে তোমার কি দীর্ঘই লিখতে ইচ্ছা হয়? না, ইচ্ছা লিখতে গিয়ে আমার অবশ্যই রস্বই লেখার ইচ্ছা করতে হবে, কারণ ইচ্ছা বানানে রস্বই হয়। যথেষ্ট, তাহলে এখানে এই কারটা উঠে দিলাম, এই কারটা উঠে দিয়ে আমাকে নর্মালি লিখতে হয় যথ।
এখন তোমরা বলো যথ নামে কোনো শব্দ আছে নাকি শব্দটা যথা? তাহলে যথা প্লাস বাকি যা আছে এটার পূর্বে ই দিতে হবে। ইষ্ট বানানে সবসময় রস্বই হয়। আগে স্লাইডে আমরা শিখেছি যে ইষ্ট বানানে সবসময় রস্বই হয়। পরমেশ, এইখানে একার ছিল, একারটা তুলে দিয়ে লিখলাম পরম, যুক্ত ইশ লিখতে হবে। ইশ বানানে সবসময় দীর্ঘই হয়। তাহলে এ উঠে গেলে রস্বই অথবা দীর্ঘই হয়। এরপর আমরা দেখি ওই উঠে গেলে কি হয়। ওই উঠে গেলে প্লাসের পরে এ অথবা ওই লিখতে হবে। ওই উঠে গেলে এ অথবা ওই লিখতে হবে। দেখো জনৈক, এখানে নয়ের সাথে ওই ছিল, ওই উঠে গেছে। দেখো এই ওইকারটা এখানে নাই। প্লাসের পরে গিয়ে বাকি আছে ক, এক লিখতে গিয়ে কি লিখতে হয়? এ লিখতে হয়। যেখানে এ লিখলে হবে এ লিখবো, যেখানে ওই লিখলে হবে ওই লিখবো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলা পড়ান, বাংলার মাস্টার, আপনি বুঝতেছেন কোথায় এ হবে কোথায় ওই হবে, আমি কেমনে বুঝবো? দেখো আমার তো আর মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা কোনো জ্ঞান নেই। আমি তো আলাদা করে, আমার উপরে তো ব্যাকরণের ওহী নাজিল হয় না। তাহলে আমি পারছি কেন? আমি প্র্যাকটিস করেছি তাই। আমার মেধা তোমার মেধা থেকে যে অনেক বেশি, অনেক কিছু আলাদা, এরকম কিছুই না। তুমি এবং আমি সমান। আমি প্র্যাকটিস করেছি, অনুশীলন করছি, আর তুমি এক করবে তাহলে শিখে যাবে। যে পারবে তার মানে সে প্র্যাকটিস করেছে। দেখো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি ঐক্য বানান কি, তো তুমি কি ভুল করে কখনো এ কয় জফলা লিখবে? লোকজন তোমার মূর্খ বলবে। ঐক্য বানান তো এরকম না, ঐক্য বানান এরকম। তাহলে তুমি জানো কেমনে জানো? ওই যে তুমি আগে দেখেছো বা পড়েছো। তাহলে যারা নতুন শিখছো, দেখছো পড়ছো, এটা প্র্যাকটিস করে মনে রাখলে তোমাদের এটা পারার কথা। সদৈব, দেখো সদৈব দয়ের সাথে ওই আছে, তাহলে ওই উঠে যাবে সদা। এখন বলো সদ নামে শব্দ হয় না, সদা সত্য কথা বলবে, আমরা জানি সদা লিখতে হয়। এরপর এবো, এবো মানে এমন বা এরকম, এবো ওইব হয় না। মতৈক্য, এই যে ঐকারটা তুলে দিলাম, মত, আমরা জানি মত এটা আছে। এরপরে কয়ের সাথে জফলা আছে, আগে কি দিতে হবে? ওই, কারণ আমরা জানি ঐক্য বানানে ওই লিখতে হয়। তাহলে শব্দের মাঝখানে ওই থাকলে এ বা ওই দিয়ে তোমরা ভেঙে দিবে। আমি বলছিলাম যে আমরা সন্ধি বিচ্ছেদ শিখছি, কারণ সন্ধি বিচ্ছেদ করতে গেলে দেখে দেখে বোঝা যায় যে কি করতে হবে। কিছুটা ম্যাথমেটিক্যাল বিষয় এখানে আছে, যদি আমার নিয়মটা মনে থাকে। এরপরে দেখো যদি শব্দের মাঝখানে ও কার থাকে তাহলে আমাকে রস্যু অথবা দীর্ঘ দিয়ে ভাঙতে হবে। তোমরা প্রত্যেকটা সূত্র যখন পড়বে তখন এই কালারের এটা মুখস্থ করে ফেলবে, মুখস্থ করবে। ওই সমান এ ওই, ওই থাকলে এ ওই দিয়ে ভাঙতে হবে। ও সমান ও থাকলে রস্যু অথবা দীর্ঘ দিয়ে ভাঙতে হবে। কিরকম? দেখো সূর্যোদয়, এখানে ও কার আছে, তাহলে আমি কি করব? ওকার তুলে দিলাম। ওকার তুলে দিয়ে কি লিখবো? সূর্য প্লাস বাকি আছে কি দয়, এই দয় লিখলাম। দয় লেখার পরে আমাকে কি দিতে হবে? রস্যু অথবা দীর্ঘ। এখন বলো উদয় বানানে কি দীর্ঘ হয়? না, উদয় বানানে রস্য হয়। ঠিক একইভাবে যথোচিত, যথোচিত, তাহলে এখানে ওকার তুলে দিলাম। ওকার তুলে দিলে কি থাকে? যথ, যথ মিনিংফুল না, তাহলে যথা প্লাস উচিত, উচিত বানানে রস্য লেখা উচিত, দীর্ঘ দিলে ভুল হবে, এই জন্য যথা যুক্ত উচিত লেখা। গৃহর্ধ, এই যে ওকার তুলে দিলাম, গৃহ প্লাস ঊর্ধ্ব বানানে সব সময় দীর্ঘ হয়। মনে রাখবে, আমি আগেও বলেছি আবার বলছি যে তোমরা সন্ধি পড়ার সাথে সাথে, সন্ধি শেখার সাথে সাথে তোমরা কিন্তু অনেকগুলো বানান শিখছো। তাহলে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 2, হোমওয়ার্ক নাম্বার 2 হচ্ছে সন্ধি শেখার সাথে সাথে কি শেখা হয়? বানান। তোমরা কমেন্টে 2 নাম্বার লিখে বানান লিখবে। 1 নম্বরে কি লিখতে বলেছি সেটা তোমাদের দেখেছো, 2 নাম্বার লিখে বানান লিখবে। দেখো এরপরে আমরা যাই, যদি ঔকার থাকে, ঔকার তো ও কিংবা ও দিয়ে ভাঙতে হবে। দেখো বনৌষধি, নয়ের সাথে ঔকার আছে, তাহলে আমি কি লিখবো? ঔকার তুলে দেবে বন প্লাস বাকি আছে এই যে সধি, এই সধি আমি লিখলাম। সধি লেখার পরে ও লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি ও অথবা ও তো যে কোনো একটা দিতে পারি। মনে রাখবে ঔষধি বানান, ঔষধি বানান এরকম হয়, কিন্তু ঔষধ বানানে এরকম হয়। ঔষধ লিখতে গেলে ঔ শেষে অতিরিক্ত কিছু নাই, আর ঔষধি লিখলে শেষে যেহেতু অতিরিক্ত আছে, শুরুতে ও এর সাথে অতিরিক্ত কিছু নাই। ঔষধি আর ঔষধ।
এখানে আছে কি মহৌষধি, তাহলে হয়ের সাথে এ ওকাটা তুলে দিলাম মহ। আমাকে বলো মহ নামে কি কোনো মিনিংফুল শব্দ হয়? হয় না, শব্দটা কি হবে মহাই, কারণ এখানে মহা লেখা প্লাস এই যে সধি আছে সধি লিখলাম, আগে কি হবে ও হবে, কারণ সধি থাকলে ও লিখতে হয়। দেখো পরম ঔষধ, তাহলে ওকার তুলে দিয়ে বাকিটুকু আমরা লিখলাম পরম লিখলাম প্লাস যা আছে মূর্ধন্য ষ আর ধ। এবার বলো সদ আছে, তাহলে ঔষধ নাকি ঔষধ? হবে ঔষধ। আমার হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি র ফলা থাকে, খুবই সহজ এই সন্ধির নিয়ম। যদি কোনো শব্দে দেখো র ফলা আছে, বিচ্ছেদ করতে বলছে তোমার কাজ হচ্ছে যার সাথে র ফলা থাকবে তার সাথে রিকার দিবা। এবং মনে রাখবা যে এখানে যতগুলো উদাহরণ আছে সব ত এর সাথে র ফলা। তো তোমাদের তো আর একটা মানে বিপদ আছে, তোমরা তো আরেক জায়গায় বেশ মূর্খতার পরিচয় দাও। মূর্খ শব্দটা আমি বারবার ব্যবহার করি। তোমরা তো আরেকটা জায়গায় তোমাদের অক্ষর জ্ঞান নেই এরকম পরিচয় দাও। তোমরা এই যে ছাত্র বানান অনেক সময় এরকম লেখো ছায়ে, তোমরা লিখে ফেলো ছায়ে লিগ, কিন্তু এটা কি এরকম হবে? মাত্রা দিতে হবে। তার মানে ছাত্র বানানে যদি মাত্রা দাও, এখানে যে যুক্ত বর্ণটা আছে এই যুক্ত বর্ণের মধ্যে আছে ত আর র ফলা বা র। যদি মাত্রা না দাও তাহলে এই বর্ণটার নাম হচ্ছে এ। তোমরা অনেকে জানো, লেখার সময় খুব সাবধানে লিখবে মাত্রা দিচ্ছ কি না, এটা খেয়াল করে লিখবে। দেখো এখানে লেখা আছে পিত্রালয়, এই যুক্ত বর্ণটা এখানে কি আছে? এখানে ত এর সাথে র ফলা আছে, তাহলে র ফলা থাকলে কি দিতে হবে? রিকার দিতে হবে, র ফলাটা উঠে যাবে। তাহলে ত এর সাথে র ফলা আছে, এই যে ত এর সাথে রিকার দিলাম। এখানে আলয়ের আটা কোত্থেকে আসছে কি দেখা যায়? আটা কোথায় আছে? এই যে আটা এখানে আছে, তাই আলয় হয়েছে। ঠিক একইভাবে মাতৃচ্ছা, এই যে ত এর সাথে র ফলা, তাহলে আমি ত এর সাথে কি দিব? রিকার দিলাম প্লাস এর সাথে কোনো কার আছে? প্রাইভেট কার আছে ই, তাহলে ই দিলাম, বাকি আছে ছয় ইচ্ছা। তো এরকম করতে গিয়ে কিন্তু এরকম ইচ্ছা আবার করা যাবে না। এই যে মাত্রাধিক্য, এই মাত্রাধিক্যকে আবার এরকম বানানো যাবে না, কিন্তু মাতৃযুক্ত আধিক্য, লিখলে কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে। মাত্রাধিক্য মানে কি? আধিক্য মানে বেশি, মাত্রা মানে পরিমাণ। মাত্রা আধিক্য কোনো কিছুর পরিমাণ বেশি হওয়া। কিন্তু যখন আমি লিখবো মাতৃযুক্ত আধিক্য, যখন আমি এরকম লিখবো এই যে মাতৃযুক্ত আধিক্য, তখন মাতৃ মানে হচ্ছে মা আর আধিক্য মানে বেশি, তার মানে তখন মা বেশি হয়ে যাবে। তার মানে শব্দের মিনিং ঠিক থাকে না। যেহেতু শব্দের মিনিং ঠিক থাকে না, তাহলে আমাদের ওটা লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে মাত্রাযুক্ত আধিক্য। কেমনে বুঝবো? ওই যে ভাঙার পরে তুমি যদি দেখো মিনিং ঠিক নাই, তাহলে ওই নিয়মে কেন হবে? মাত্রাযুক্ত আধিক্য, এটা প্রথম নিয়ম আকারের নিয়মে। তাহলে ব্যতিক্রমগুলো আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। এরপরে খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এটা ভেরি ইম্পর্টেন্ট। জ বা জফলা থাকলে কি করতে হবে ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝে নিও। শব্দের মাঝখানে যদি জ অথবা জফলা থাকে, তাহলে যার সাথে জ বা জফলা ছিল তার সাথে ইকার দিতে হবে। খুব সিম্পল, জ বা জফলা যার সাথে ছিল তার সাথে ইকার দিতে হবে। যদি তোমার হ্রস্বইকার দিতে মন চাই দিবে, যদি তোমার দীর্ঘইকার দিতে মন চায় দিবে। তোমার মন যেটা চায় তুমি সেই কার দিবে। ঘটনা কি আসলে তাই? দেখি মন কেমনে চায়। দেখো অত্যন্ত, এখানে আমরা দেখছি জফলাটা আছে ত এর সাথে, তাহলে আমাকে কি করতে হবে? অতি লিখতে হবে, অতি। এখন আমাকে বলো অতি বানানে কি তোমার দীর্ঘইকার লিখতে ইচ্ছে হবে? না, তোমাকে তখন বলবে অতি বোকা ছেলে, না, হ্রস্বইকার দিতে হবে অতি। তাহলে হ্রস্বইকারটা গেল প্লাস। এবার দেখতে হবে এর সাথে কি কোনো কার আছে? দেখো তো, ত এর সাথে জফলা, ত এর সাথে কি কোনো কার আছে? প্রাইভেট কার, আকার, ইকার, হ্রস্বকার, দীর্ঘকার আছে? উত্তর হচ্ছে নাই। যদি কোনো কার না থাকে, তাহলে কার নেই যে বর্ণটার, ওই বর্ণটা লিখতে হবে। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম স্বরবর্ণের মধ্যে 10 জনের প্রাইভেট কার আছে, কিন্তু অ এর কোনো প্রাইভেট কার নেই, তাহলে অ লিখতে হবে, বাকিটুকু লিখে দিতে হবে। এটা হবে অন্ত, অতিযুক্ত অন্ত। আমরা বুঝছো? দেখো আরেকটা উদাহরণ দেখো, ইত্যাদি, তাহলে অতিযুক্ত অন্ত। ইত্যাদি,
তয়ের সাথে জফলা আছে, তাহলে আমি কি করব, ইতি লিখবো, ইতি প্লাস কার আছে কিনা, আছে আকার, আকারের মালিককে আ, প্লাস বাকিটুকু কতটুকু আছে, দি, তাহলে দি লিখে দেব, ইতি প্লাস আদি ইত্যাদি। অত্যুক্তি, দেখো অত্যুক্তি ভালো করে খেয়াল করো, তয়ের সাথে জফলা আছে, তাহলে আমি তয়ের সাথে কি দেব, ই দেব, অতি প্লাস এর সাথে কি কোনো প্রাইভেট কার আছে, প্রাইভেট কার দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এই যে তয়ের সাথে উ আছে, তাহলে অতি প্লাস উক্তি দেব, অত্যুক্তি। দেখো তো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এটা একটু বলবা আমাকে, অত্যধিক বানানটা এইরকম নাকি এইরকম, অত্যধিক বানানে এখানে আকার হবে নাকি আকার হবে না, ভালো করে খেয়াল করো, হবে কি হবে না। দেখো আমরা তাহলে সন্ধি বিচ্ছেদ করে ফেলি, দেখি হবে কি হবে না বুঝতে পারবো। তয়ের সাথে জফলা আছে, তাহলে তয়ের সাথে ই দেই, অতি প্লাস বাকি আছে আকার, তাহলে কি হবে, আধিক, এটারও সন্ধি বিচ্ছেদ করে ফেলি। তয়ের সাথে জফলা, তার মানে তয়ের সাথে ই, অতি প্লাস কোনো কার নেই, তার মানে অ, বাকি আছে ধিক, অধিক। এখন আমাকে বলো অতিযুক্ত আধিক হবে শব্দটা নাকি অতিযুক্ত অধিক হবে? আমরা জানি আধিক নামে কোনো শব্দ নাই, তাহলে এটা হচ্ছে না, তাহলে এই বানানটা ভুল, এটাই হচ্ছে সঠিক, অতিযুক্ত অধিক। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে এবার আমাদের উপর্যুপরি এটা একটু ভাঙতে হবে। দেখো আমরা নিয়মের সময় বলেছিলাম যে জ ফলা অথবা যদি জ, এখানে জয়ের ব্যাপার আছে, জ ফলা নেই। এবার আমরা হিসাব করি, ঘটনা তো একই, আমাকে ই কার দিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি জ আছে, তাহলে জটা উঠে যাবে, জটা উঠে গেলে আগেরটুকু লিখি উপ, গুড, জটা উঠে গেল, জটা উঠে গেলে ই কার হবে, হলো। এখন ই কারটা কার সাথে হবে, একটা ব্যঞ্জনের সাথে তো হতে হবে। ব্যঞ্জনটা কোথায় পাবো? ব্যঞ্জনটা পাওয়ার জন্যে একটা জিনিস খেয়াল করো, এখানে জয়ের উপরে একটা রেফ আছে, জয়ের উপরে একটা রেফ আছে, ওই রেফ মানে কি, র। আমরা জানি রেফ আসছে র থেকে, তাইলে সূত্র অনুযায়ী জ উঠে গিয়ে ই হইল, আর ওই রেফটা যা ছিল এখানে র হয়ে গেল, গেল প্লাস প্লাস। এবার আমরা খেয়াল করব এখানে কোনো কার আছে কিনা, খেয়াল করে দেখি যে আসলে এখানে কোনো কার নেই নাকি, আছে, কি আছে, এই যে রস্যু কার আছে, তাইলে এই যে রস্যুর কারের মালিক হচ্ছে রস্যু আর পরি। এটা বুঝতে পারছো কিনা? আমার মনে হয় মাথা তোমাদের একটু গ্লিজ দিতেছে, হ্যাঁ, এটা একটু একটু কষ্ট হয়েছে, অনেকে হয়তো বুঝছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবারও বলি সন্ধির এই নিয়মটা কিন্তু ভয়াবহ ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো বুঝে যাবা, আরও একটা উদাহরণ দিই, তাদেরকে পর্যাপ্ত উদাহরণ দিতে হবে, তাইলে তারা বুঝে যাবে। পর্যাপ্ত, পর্যাপ্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি, পর্যাপ্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি, দেখো এখানে জ আছে, জটা উঠে যাবে, তাহলে প লিখলাম, জ উঠে যাবে, জ উঠে যে কি হবে, ই কার, কার সাথে এই যে রেপ আছে, রেপ মানে কি, র, তাইলে হলো কি পরি প্লাস। এবার খেয়াল করো এখানে কি কোনো কার আছে, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি এখানে আকার আছে, তাহলে আকারের মালিককে আ দিলাম, আর বাকি যতটুকু আছে ততটুকু লিখলাম, পরিযুক্ত আপ্ত পর্যাপ্ত। আমার মনে হয় আমরা এটা বুঝতে পেরেছি। যদি এটা বুঝতে পারি তাহলে এখন আমরা যে নিয়মটা পড়বো এই নিয়মটা বোঝা আমাদের জন্য আরও সহজ হবে। আগে ছিল জফলা, জফলাটা উঠে গিয়ে রস্বইকার অথবা দীর্ঘইকার হয়েছিল, এখন আমরা দেখব বফলা, বফলা উঠে গিয়ে কি হয় সেটা একটু আমরা এখন জানার চেষ্টা করি। দেখো জফলা উঠে গিয়ে রস্বই অথবা দীর্ঘইকার হয়, আর বফলা উঠে গিয়ে রস্যু অথবা দীর্ঘকার হয়। তাহলে জফলা সমান রস্বই দীর্ঘই, বফলা সমান রস্য দীর্ঘ, সিস্টেম একই। দেখো অন্বিত, আমরা এখানে দেখতে পাচ্ছি নয়ের সাথে বফলা আছে, তাহলে কি হবে, নয়ের সাথে উ হবে, অনু। এখন আমাকে বলো অনু বানানে রস্য হয় নাকি দীর্ঘ হয়? রস্য হয়, অনু প্লাস এর সাথে কি কোনো কার ছিল, এর সাথে কি কোনো কার ছিল, দেখছি যে এখানে রস্বইকার আছে, রস্বইকারের মালিক কি, রস্বই প্লাস ত, ইত, অনু প্লাস ইত, অন্বিত। খুবই কমন উদাহরণ তোমরা জানো, স্বাগত,
স্বাগত। তাহলে স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ জানো তো তোমরা, দেখো শয়ের সাথে বফলা আছে, তাহলে শয়ের সাথে কি দেবো? শয়ের সাথে উ দিলাম, প্লাস এর সাথে কার আছে? আকার। আকারের মালিক কে? আ, প্লাস এই যে এই পাশে গত, তাহলে স্বাগত হচ্ছে সুযুক্ত আগত স্বাগত। তন্নি নয়ের সাথে বফলা আছে, নয়ের সাথে উদাও, দীর্ঘইকার আছে, প্লাস দিয়ে শুধু দীর্ঘই লেখো, কারণ ওইটার পরে যা আছে শুধু সেটুকুই লিখে দিতে হবে। অন্বেষণ নয়ের সাথে বফলা, তাহলে নয়ের সাথে উদয় অনু, প্লাস এর সাথে কি কোনো কার আছে? আছে, দেখা যায় এই যে প্রাইভেট কার এ আছে, তাহলে বাকিটা এ লিখে বাকিটা লিখে দিলাম, অনুযুক্ত এষণ অন্বেষণ। যদি এটা হয় তাহলে তো স্বাধীন বানানে শয়ের সাথে বফলা আছে, তাহলে আমি কি লিখবো? সু, প্লাস আকার আছে, তার মানে কি? আধীন। তাহলে তো স্বাধীনের সন্ধি বিচ্ছেদ হবে সুযুক্ত আধীন। আধীন নামে কি কোনো শব্দ আছে? নাই। তাহলে হবে কি? স্বযুক্ত অধীন। এই নিয়ম কিন্তু খাটবে না বফলা থাকলেও, এটা ওই যে আকারের নিয়ম স্বযুক্ত অধীন, ওই নিয়মে যাবে। তাইলে সন্ধিতে আমরা যতগুলো নিয়ম পড়লাম মনে রাখবেন, 9 নাম্বার জফলা আর এই 10 নাম্বার বফলা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা এবার যাব খুবই সহজ, একবারে পানির মতো সহজ সেই নিয়মে। যদি এই শব্দে দেখো রেফ আছে, রেফ, তো রেফ কেমনে? দেখো কয়ের উপরে রেফ, যদি দেখো শব্দে রেফ আছে, তোমাকে বিচ্ছেদ করতে বলেছে, রেফটাকে জাস্ট উঠায় দিবা, রেফটা উঠে গিয়ে রেফের জায়গায় রি লিখবা। দেখো দেবর্ষি, দেবর্ষি এই যে রেফ আছে কার সাথে? শয়ের সাথে, তাহলে আমি কি লিখবো? দেব। যে জায়গায় আছে, যেরকম আমি যদি বলি মহর্ষি, যে জায়গায় রেফ আছে ওইটুকু বাদ দিয়ে বাকিটুকু লিখবো, তাহলে কি লিখবো? মহ, প্লাস এই রেফটা নিচে নেমে আসবে, রেফটা নিচে নেমে কি হবে? রি হবে, রি, এবং বাকি যা আছে তাই লিখে দেবো ঋষি। এখন প্রশ্ন হচ্ছে, মহ নামে কি কোনো শব্দ আছে? শব্দটা কি মহ হয়? না, শব্দটা কি? শব্দটা মহা। এই জন্যে দেব, এই যে এই পর্যন্ত লিখলাম দেব, রেফটা নিচে গিয়ে ঋষি। মহর্ষি এটা তো দেখালাম। শীতার্ত, দেখো এই রেফের আগ পর্যন্ত লেখো, সীতা লিখতে হয়। এখন বলো সীতা নামে মিনিংফুল শব্দ হয় নাকি শব্দটা শীত হবে? উত্তর হচ্ছে শব্দটা শীত হবে, তাহলে সীতা লেখা যাবে না, শীত, প্লাস এই যে রেফ নিচে নেমে গেলে রি, আর বাকি আছে তো শীতার্ত। তৃষ্ণার্ত, এইটুকু বাদ দিলে কি থাকে? তৃষ্ণা লিখলাম, রেফ নিচে নেমে গেলে রি হয়ে গেল, আর তো তৃষ্ণার্ত। তাইলে যদি শব্দের রেফ থাকে, রেফ নিচে নেমে গিয়ে রি হয়ে যাবে। এখন আমরা যে সন্ধির নিয়ম শিখব, এখন এটাকে বলা হয় প্রত্যয়জাত সন্ধি। প্রত্যয়জাত সন্ধি, স্বরসন্ধির এই নিয়মটা প্রত্যয় নিয়মে আসলে গঠিত শব্দের ক্ষেত্রে হয়। এটা আমরা প্রত্যয়ও পাবো, আবার সন্ধিতেও পাবো। সন্ধির নিয়ম প্রযোজ্য হয়, সেই নিয়মগুলো শিখবো। নিয়মটা খুবই সহজ। দেখো নয়ন, নয়ন শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এরকম হয়, ন হসন্ত দিলে অ, এখানে অন্তস্থ আছে অয়, প্লাস অন্তস্থ অয়ের শেষে অ আছে, আর এই ন, অন। তাহলে ন অয় অন, নয়নকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখছি যে এখানে নয়ের পরে একটা কি আছে? অয়। আচ্ছা দেখো, ঠিক একইভাবে যদি আমরা নায়ক শব্দটাকে ভাঙি তাহলে কিরকম হয়? শব্দের বিশ্লেষণটা দেখো। নায়ক শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ন লিখবো, এটা কিন্তু বর্ণ বিশ্লেষণ, যা দেখা যাচ্ছে তাই। নয় লিখবো, নয়ের সাথে কি ছিল? আকার, মানে আ, আর অন্তস্থটাকে আমি এর সাথে লিখে দিলাম আই, প্লাস অন্তস্থর সাথে তো একটা অ আছে, যেহেতু ওর নাম অন্তস্থ অ, তাহলে ন আই অক। আচ্ছা দেখো, আমি যদি লবণকে ভাঙি তাহলে কি হয়? লবণকে ভাঙি তাহলে কি হয়? লবণকে ভাঙলে হবে ল, এর সাথে একটা অ আছে, অটা আমি মাঝখানে বয়ের সাথে লিখলাম অব, লব অন, এই যে ব হসন্ত দিলাম, তার মানে বয়ের সাথে একটা অ আছে, আর এই ন, তার মানে লবণকে ভেঙে দেখেছি ল অব অন হয়। আচ্ছা দেখো তো, আমি নাবিককে ভাঙলে কি হয়? এখানে ন হসন্ত দিলাম, আকার আছে মানে আ, আর এই বটা আয়ের সাথে লিখলাম, সরি
আ আর লিখলাম আব, নাব ইক, তাহলে ন আব প্লাস এই যে ইক আর ইক শেষে উচ্চারণ, নাব ইক তার মানে কি ন আব ইক। ভালো করে খেয়াল করো, হ্যাঁ, কঠিন না কিন্তু সহজ। তাহলে নয়নকে যদি আমি ভাঙি, বিশ্লেষণ করি, সিলেবাল অনুযায়ী উচ্চারণ করি, নয়নকে সিলেবাল অনুযায়ী উচ্চারণ করলে আমি পাচ্ছি ন অন, নয় অন, তাহলে ন অয় অন। নায়ককে ভাঙলে আমি পাচ্ছি ন আই অক, তার মানে নায়ক, নাই অক। লবণকে ভাঙলে আমরা পাচ্ছি লব অন। নাবিককে ভাঙলে আমরা পাচ্ছি নাব ইক। এবার একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা এখানে ঘটনাটা আসলে কি পেয়েছি। আমরা নয়ন লিখতে গিয়ে একটা অয় পেয়েছি, নায়ক লিখতে গিয়ে একটা আই পেয়েছি, লবণ লিখতে গিয়ে একটা অব পেয়েছি উচ্চারণ, আর নাবিকে গিয়ে একটা আ উচ্চারণ পেয়েছি। যখন তোমার কোনো শব্দের সন্ধি বিচ্ছেদ করতে দিবে, তুমি যদি শব্দের মাঝখানে অয় উচ্চারণ পাও, তার অয়টা যার সাথে ছিল, এখানে অয়টা তো নয়ের সাথে ছিল, তার সাথে একার দিবে। আই উচ্চারণ পাইলে যার সাথে আই ছিল ওই কার দিবে। আব উচ্চারণ, অব উচ্চারণ যদি পাও, যার সাথে অব উচ্চারণ তার সাথে ও কার দিবে। আর যদি আব উচ্চারণ পাও, যার সাথে আব উচ্চারণ তার সাথে ও কার দিবে। এবার আমরা একটু অ্যাপ্লাই করি, এই সূত্রটা অ্যাপ্লাই করি। দেখে তোমাদের সায়েন্সের সূত্র যত আছে, অনেক কত কিছু আছে, ওই সায়েন্সের সূত্রের মতো কিন্তু অত কঠিন না, এটা কিন্তু সহজ। দেখো কিভাবে হয়েছে। নয়ন, তাহলে নয়ের সাথে অয় ছিল, আমি নয়ের সাথে কি দেবো, নে, এ কার দেবো, আর বাকি যা আছে তাই, এই যে অন লিখে দিলাম। তাহলে এটা কি লেখা, শয় অন, তাহলে শয়ের সাথে অয় আছে, অয় থাকলে কি দেবো, এ কার, তাহলে দেবো সে, আর শেষে যা অন আছে তাই অন। বোঝা যাচ্ছে কিন্তু। নাই ওক, তার নয়ের সাথে আই আছে, আই থাকলে কি দেবো, ওইকার, তাহলে নাই ছিল আমি দেবো কি, নই, আর শেষে অক ছিল, শেষে যা উচ্চারণ তাই রয়ে গেছে। গাই অক, তাহলে গয়ের সাথে আই উচ্চারণ হচ্ছে, আই হলে কি দিতে হয়, ওই দিতে হয়, তাহলে গই প্লাস গাই অক, যা উচ্চারণ শেষে ওটা শেষে দেব। লব অন ছিল অব, তাহলে কি দেব, ও, তাহলে হবে কি লো প্লাস অন। এখন এখানে কথা হইতে পারে যে স্যার বা ভাইয়া আপনি লবণ বানানে মূর্ধন্য দিয়েছেন কিন্তু অন বানানে দন্তন্য দিয়েছেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে আমরা নত্যবিধান সত্যবিধান যখন পড়েছি স্বভাবতই মূর্ধন্য হয়, একটা কবিতা পড়েছিলাম, সেখানে লবণ বানানে কোনো নিয়ম ছাড়া, কারোর কোনো কথা ছাড়া মূর্ধন্য হয়, তাহলে হয়েছে। কিন্তু মনে রাখতে হবে অন প্রত্যয় সবসময় দন্তন্য হয়। মনে রাখতে হবে where there is a on প্রত্যয় there on হবে, কি অন থাকবে, সবসময় দন্তন্য অন থাকবে। অন প্রত্যয় সবসময় দন্তন্য হয়, এই জন্য অন বানানে নিয়ম অনুযায়ী এখানে মূর্ধন্য থাকলে, মূর্ধন্য দেওয়ার কথা থাকলেও অন বানান লিখতে গিয়ে অবশ্যই দন্তন্য দিতে হবে, যত জায়গায় অন লিখতে হবে। তাহলে ভবন, ভবনে কি হয়েছে, ভব অন, অব উচ্চারণ আছে, তাহলে কি দেব, ভো, আর শেষে অন যা আছে তাই, ভব অন। একইভাবে নাবিক, তাহলে কি হবে, নাব, নাব আছে আব, তাহলে কি দেব, ঔকার, তাহলে হবে কি নৌ নাব ইক, শেষে ইক উচ্চারণ, ইক দেব। ভাবুক, কি কি আছে, ভাবুকে কি কি আছে, ভাব উক, তাহলে যেহেতু ভাব উক তাহলে আব আছে, তাহলে কি হবে ভৌ, শেষে কি আছে উক, যা আছে তাই উক দেব। ভৌ উক ভাবুক। তাহলে আমরা কি পড়লাম, এখানে যা শিখেছি সেটা আবার একটু এখানে দেখি। আমরা বলেছি যদি অয় উচ্চারণ হয় তাইলে আমি তার সাথে এ কার দেব, যার সাথে অয় উচ্চারণ আছে। যদি আই উচ্চারণ হয় তাহলে তার সাথে ওই কার দেব, ওই কার। আমরা শিখেছি যদি অব উচ্চারণ হয়, যেরকম লবণ লব, তাহলে দিতে হয়েছে কি লো, তার মানে ও কার। এরপরে যদি আব উচ্চারণ হয়, যেরকম ভাবুকের ভাব ছিল আব, তাহলে দিতে হয়েছে কি ভৌ, তার মানে ও কার দিতে হয়েছে। এ ওই ও ও, অয় আই অব আব, তোমরা এভাবে মনে রাখবা এটা। আমরা এরপরে দেখি নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি। নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি কি?
আমরা নত্যবিধান সত্যবিধানে যেরকম দেখছিলাম স্বভাবতই মূর্ধন্যস্ব, ঠিক সন্ধিতে এরকম ঘাওলা সন্ধি বিচ্ছেদ আছে, নিয়ম মানবে না, নিয়ম অনুযায়ী একরকম হওয়ার কথা কিন্তু অন্যরকম হবে, ওইগুলোকে বলা হবে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি। এগুলো যেহেতু নিয়ম মানবে না তো বোঝানোর কিছু নেই, এগুলো মুখস্থ করতে হবে, শব্দও মুখস্থ করতে হবে, সাথে সন্ধি বিচ্ছেদও, বিচ্ছেদও মুখস্থ করবা, শব্দও মুখস্থ করবা। আমরা এখন চলে যাব ব্যঞ্জন সন্ধিতে। ব্যঞ্জন সন্ধির প্রথম যে সূত্র, ব্যঞ্জন সন্ধি পড়লে ছোটবেলা থেকে তোমরা কোনটা পড়ছো আগে মনে করো তো? সন্ধি বিচ্ছেদের ব্যঞ্জন সন্ধি পড়লে কোনটা পড়ছো? পড়ো নাই? দিগন্ত, দিক যুক্ত অন্ত, দিগন্ত, হ্যাঁ পড়ো না? এটাই তো পড়ছো। ওটাই, ওই যে নিয়মটা আমরা সেটাই করব এখন। দেখো দিগন্ত এর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক আর অন্ত। এটা কেমনে হয়েছে? এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না, ছোট্ট একটা পরিবর্তন হয়েছে। দিগন্ত এর দুইটা সিলেবাল কি? দিগ অন্ত, তাহলে শেষে অন্ত তো আছে। কিভাবে আছে দেখো, এখানে ছিল গ, দেখো নিজন্তের মাঝখানে কি আছে? জ, বাগদানে এখানে আছে গ, ষড়যন্ত্রের এখানে আছে কি? ডয় বিন্দু ড়, তার মানে ড। মনে আছে বর্গীয় বর্ণ ক, খ, গ, চ, ছ, জ, আরো আছে, আমরা সেগুলো লিখলাম না। ট, ঠ, ড, ঢ, তারপরে মূর্ধন্য, এইগুলো মনে আছে তো? মনে থাকতে হবে, বর্গীয় বর্ণের এই ছক মনে রাখতে হবে। দেখো এখানে এইগুলো হচ্ছে 1 নম্বর বর্ণ, এগুলো 2 নম্বর বর্ণ, এগুলো 3 নম্বর বর্ণ। যদি কোনো সন্ধি বিচ্ছেদ তোমাকে করতে হয় যেখানে শব্দের মাঝখানে বর্গীয় 3 নম্বর বর্ণ আছে, তৃতীয় বর্ণ আছে, ওই 3 নম্বর বর্ণটা উঠে গিয়ে ওই ফ্যামিলির 1 নম্বর বর্ণ হবে। তাহলে দিগন্ত যেটা লেখা আছে এরকম, এখানে গ আছে, তাহলে গটা উঠে গিয়ে ওই ফ্যামিলির 1 হবে, ক হবে, তাহলে কি হবে? দিক। এরপরে এটা ব্যঞ্জন সন্ধি, এই জন্য শুধু ব্যঞ্জন লিখতে হবে ওর সাথে। শুধু ব্যঞ্জন লিখতে হলে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে যে অটা আছে ওই অটাকে তুলে দিতে হবে। অটাকে তুলে দিতে হলে আমাকে হস্যিন দিতে হয়, এই জন্য হবে দিক প্লাস, এই যে অটা এর সাথে তুলে দিলাম তো অটা তো আছে, দিক প্লাস অন্ত, কারণ গয়ের সাথে একটা অ ছিল। ঠিক একইভাবে নিজন্ত বর্গীয় জ, বর্গীয় জ যে ফ্যামিলির, সে ফ্যামিলির 1 নম্বর কি? চ, তাহলে বর্গীয় জ সমান চ এর নিচে হস, তাই এখানে হবে নিচ যুক্ত অন্ত। বাগদান ছিল গ, হবে কি? বাক যুক্ত দান। ষড়যন্ত্র ড এবং ডয় বিন্দু ড় একই, মনে রাখতে হবে, তাহলে ড ছিল হবে কি? ট, তাহলে কি হলো? ষট যুক্ত যন্ত্র। এখানে হস্যিন্ন হবে, হস্যিন্নটা ভুলে মিস হয়ে গেছে, এখানে হস্যিন্ন হবে, ষট যুক্ত যন্ত্র, ষড়যন্ত্র। তাহলে বর্গীয় 3 নম্বর বর্ণ সমান বর্গীয় প্রথম বর্ণ, বর্গীয় বর্ণের 3 নম্বর বর্ণ মাঝখানে থাকলে 1 নম্বর হয়। এরপর দেখো নাসিক্য বর্ণ, এগুলো আমরা জানি নাসিক্য বর্ণ, উ, ইয়, মূর্ধন্য, ম, দন্তান্ন, এগুলো সব নাসিক্য বর্ণ। অথবা অনুস্বার যদি শব্দের মাঝখানে থাকে, নাসিক্য বর্ণ বা অনুস্বার যদি শব্দের মাঝখানে থাকে, শুধু ওই বর্ণটার জায়গায় আমাকে ম দিয়ে হস দিলে হবে। যেরকম আমি যদি তোমাদেরকে বলি যে মৃত্যুঞ্জয় এর সন্ধি বিচ্ছেদ কি? মৃত্যুঞ্জয়, দেখো এই যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণে কি আছে? এখানে আছে ইয়োর সাথে, সরি মাত্রা হবে না, ইয়োর সাথে, ইয়োর সাথে বর্গীয় জ, ইয় আর বর্গীয় জ, তাহলে ইয় তো আমরা দেখছি নাসিক্য বর্ণ, তাহলে কি হবে? মৃত্যুম, এই যে ইয়র জায়গায় কি হলো? ম প্লাস জয়, মৃত্যুম প্লাস জয়, এই যে ইয়র জায়গায় ম হলো আর এই জটা তো লেখা ছিল, তাহলে মৃত্যুঞ্জয় মানে মৃত্যুম যুক্ত জয়। দেখো সংবাদ অনুস্বার আছে, তাহলে হবে কি? সম যুক্ত বাদ। বারংবার, এই যে অনুস্বার আছে, বারং যুক্ত বার, অনুস্বারের জায়গায় ম। কিন্তু, কিন্তুতে কি কি বর্ণ আছে এখানে? ন, তারপরে ত, উ, তাহলে হবে কি? নয়ের জায়গায় কিম যুক্ত তু। এবার দেখো শুরুতেই আমি বলেছিলাম যে সন্ধি কিন্তু সন্ধির নিয়মে, কোন নিয়মে? দেখো সন্ধি শব্দটাতে এই যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণে তো ন আছে, ন কি নাসিক্য বর্ণ, তাহলে এই নয় জায়গায় কি হবে? সম, হসন্ত, সম যুক্ত ধি,
ব্যঞ্জন সন্ধিতে মনে রাখবে হসন্ত দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হসন্ত উঠে গেলে কিন্তু ওর সাথে তো ম সাথে অ থাকবে, অ তো স্বরধ্বনি, তাহলে স্বরসন্ধির নিয়মে চলে যাবে এবং এলোমেলো হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে সন্ধি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত ধি। এবার এটার কাছাকাছি কিন্তু অন্য রকম একটু কয়েকটা উদাহরণ দেখো। চিন্ময়, তাহলে চিন্ময় তো হিসাবে হর কথা চিম যুক্ত ময়, এটা হর কথা, কিন্তু এটা আবার ভিন্ন আর একটা নিয়মে। কোন নিয়মে সেটা একটু দেখি। দেখো চিন্ময়, এটা মনে রাখতে হবে এই বর্ণটা নিয়ম হচ্ছে ওই বর্গীয় প্রথম বর্ণ হবে, ন এবং ম যুক্ত আছে, তাহলে প্রথম 5 নম্বরটা, দুইটা 5 যদি একসাথে লেগে থাকে, কারণ 5 জিনিসটা কি, হ্যাঁ 5 জিনিসটা কি বুঝি, এই যে ক খ গ ঘ উম, উম কত নম্বর বর্ণ 5, চ ছ জ ঝ ঞ কত নম্বর বর্ণ 5, দুইটা 5 যদি একসাথে লেগে যায় তাহলে প্রথম 5-এর জায়গায় ওই ফ্যামিলির এক হবে। তাহলে চিন্ময় এখানে ন আছে, নয়ের ফ্যামিলি আমরা জানি ত থ দ ধ দন্তান্ন, তাহলে নয়ের ফ্যামিলির এক কি ত, তাহলে চিন্ময় সন্ধি বিচ্ছেদ হচ্ছে চয়রস্যি তয়ের নিচে হস। তয়ের নিচে হস লিখলেই সেটা আরেকটা বর্ণে পরিণত হয়, মনে আছে কোন বর্ণ, হ্যাঁ মনে করার চেষ্টা করো তো, প্রথম ক্লাসে দেখানো হয়েছে। তয়ের নিচে হস মানেই কি, তয়ের নিচে হস মানেই হচ্ছে এটা খণ্ডত। চিত যুক্ত পরে আছে যা তাই থাকবে ময়। দেখো জগন্নাথ, জগন্নাথ এর সন্ধি বিচ্ছেদ কি হবে, তাহলে এই যে দুইটা ন যুক্ত হয়েছে একসাথে, প্রথম ন মানে দন্তান্ন, তাহলে হবে কি জগৎ যুক্ত নাথ। উন্নতি কি হবে, উন্নতি, উন্নতি কি হবে, এই যে প্রথম নয়ের জায়গায় উদ প্লাস নতি, তাইলে এই নিয়মটা হচ্ছে ওই নিয়মের মধ্যে পড়বে। আর এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। কিসের ব্যতিক্রম, দেখো হিংসা, তাইলে এখানে তো অনুস্বার ছিল, হিংসা অনুস্বার ছিল, তাহলে কি হওয়ার কথা, হওয়ার কথা হিম যুক্ত সা, তাই হওয়ার কথা না, হিম যুক্ত সা হওয়ার কথা, কিন্তু হিম যুক্ত সা হবে না, এই নিয়ম খাটবে না, হবে কি হিম যুক্ত সা। ঠিক একইভাবে সিংহ সিন যুক্ত হ হবে, ম হওয়ার কথা থাকলেও এটা ব্যতিক্রম নিয়ম মানবে না, কারণ এটা ওই প্রত্যয় দিয়ে গঠিত। এর প্রকৃতি, সিংহের প্রকৃতি হচ্ছে সিন, হিংসার প্রকৃতি হচ্ছে হিন, এই জন্য প্রকৃতি অনুযায়ী হবে, এটা নিয়মটা মানবে না। এই দুটা মনে রাখতে হবে, সিংহ আর হিংসা। আমরা এখন যদি শব্দের মাঝখানে চ ছ থাকে তাহলে 3টা ঘটনা ঘটতে পারে, সে 3টা ঘটনা আমরা দেখব। এখন এই 3টা ঘটনা মূলত আসলে একটা ঘটনা, তোমরা আসলে জানো বা বুঝতে পারো কি হবে। দেখো প্রথম কথা হচ্ছে চ ছ থাকলে চটা বাদ যাবে। দেখো চটা বাদ যাবে কিনা তোমরা জানো কিনা, তোমাদেরকে যদি বলা হয় বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ করতে, বিচ্ছিন্নটাকে বিচ্ছিন্ন করো, তাহলে তোমরা কি বলবা, বি যুক্ত ছিন্ন, নাকি তোমরা বিদ যুক্ত ছিন্ন লিখবা, বিদ যুক্ত চিহ্ন কি লিখবা, না বিদ যুক্ত চিহ্ন তো হবেই না, এটা তো লেখা যায় না, তাহলে হবে কি বি যুক্ত চিহ্ন। ঠিক একইভাবে আচ্ছাদন, তাহলে চ উঠে যাবে আ যুক্ত ছাদন, মুখচ্ছবি চ উঠে যাবে মুখ যুক্ত ছবি, খুবই সহজ, খুবই ইজি। আচ্ছা, কোন কোন জায়গায় ওই চয়ের জায়গায় তোমাকে খণ্ডত অথবা দ লেখা লাগতে পারে, খণ্ডত অথবা দ লেখা লাগতে পারে, যেরকম বিপদ ছায়া, তাহলে আমি যদি চটা উঠে দিই তাহলে কি হবে, আগের নিয়মে যদি যাই বিপ যুক্ত ছায়া, এখন আমাকে বলো বিপদ ছায়া মানে কি, বিপদের ছায়া, তাহলে বিপ যুক্ত ছায়া বললে কি হবে, হইতেছে না, এটা তো ভুল, তাহলে হবে কি বিপদ, এই যে চয়ের জায়গায় খণ্ডত অথবা দ লেখা লাগতে পারে, তাহলে কি হবে বিপদ, এই যে চয়ের জায়গায় খণ্ড। এখন আবার বিপদ বানান মনে করো না যে বিপদে আমি এরকম লিখলাম না কেন, বিপদ কি এরকম লিখি না, তাহলে কি হবে বিপদ, আর বাকি আছে ছায়া ছায়া। কখনো কখনো দেখো প্রথমে চ ছ থাকলে শুধু চ উঠে গেছে, এরপরে চ ছয়ের চয়ের জায়গায় খণ্ডত বা দ আসছে,
কখনো কখনো চয়ের জায়গায় খণ্ডত অথবা দ আসবে এবং ছয়ের জায়গায় তালবস্য লেখা লাগতে পারে। কিরকম দেখো, উচ্ছ্বাস। কখন যে এটা লাগবে তোমরা নিজেরাই বুঝতে পারবা। কিভাবে নিজেরা বুঝবা আমি সেটাও দেখাচ্ছি। দেখো উচ্ছ্বাস, তাহলে আমি প্রথম দুইটা নিয়মে যাই। উ যুক্ত ছাস, উচ্ছ্বাস, উ যুক্ত ছাস। উচ্ছ্বাসে উ আর ছাস হইল, ছাস নামে কি কোনো শব্দ আছে? তাইলে এটা হচ্ছে না। আচ্ছা, এবার 2 নম্বর নিয়মে যায়, এই নিয়মে যায়। তাহলে হবে কি, উথ যুক্ত বাকি যা আছে তাই ছাস। আমি এখনো হইতেছে না, উত মানেই উত আমি মানলাম, ছাস নামে কোনো শব্দ আছে? হইতেছে না। তাহলে তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে করতে হবে এই 6-এর জায়গায় তালব্যস্য দিতে হবে। কারণ আমরা জানি উচ্ছ্বাসের সময় আমাদের শ্বাস উপরে ওঠে, বিশেষ কিছু হয়, শ্বাস অতিক্রান্ত হয়। তাহলে উথ যুক্ত শ্বাস, উচ্ছ্বাস। তাহলে কি হইল, চ ছ থাকলে শুধু চ উঠে যাইতে পারে, চ ছ থাকলে চয়ের জায়গায় খণ্ডত বা দ লিখলে হইতে পারে, চ ছ থাকলে চয়ের জায়গায় খণ্ডত বা দ লিখলাম, কিন্তু ছয়ের জায়গায় কোনো কোনো জায়গায় তালব্যস্য লেখা লাগতে পারে। এটা শব্দের অর্থ অনুযায়ী, মানে শব্দকে ঠিক রাখার ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা লিখতে হবে। যেরকম উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল দেখো আমি কি করতে পারি, উথ যুক্ত শৃঙ্খল, এরকম লিখতে পারি। শৃঙ্খল বানান কি এরকম? শৃঙ্খল বানান কি এরকম হয়? হয় না। উচ্ছৃঙ্খল বানান কি হবে? তালব্যস্য রি ল, শৃঙ্খল। আমরা তোমরা বুঝতে পেরেছো? তোমাদের হোমওয়ার্ক নাম্বার 3, 3 নম্বর হোমওয়ার্ক। 3 নম্বর হোমওয়ার্ক হচ্ছে এই চ ছ, ছ উঠে গিয়ে তালব্যস্য হয়, এরকম আরেকটা উদাহরণ, আরেকটা উদাহরণ তোমরা লিখবা। 3 নম্বর হোমওয়ার্ক হচ্ছে চ ছ এর নিয়মে ছ উঠে গিয়ে তালব্যস্য হবে, এরকম একটা উদাহরণ তোমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে হচ্ছে এই ক্লাস যেখানে পোস্ট করা হবে এর কমেন্টে লিখতে হবে। আচ্ছা, এবার খুব সহজ আমরা কয়েকটা সন্ধি বিচ্ছেদ লিখি। যদি দুইটা চ একসাথে লেগে যায় তাহলে প্রথম চয়েরটা উঠে যাবে, ত অথবা দ হবে। দুইটা ড একসাথে লেগে গেলে প্রথম ডটা উঠে গিয়ে ত বা দ হবে। দুইটা ল একসাথে লেগে গেলে প্রথম লটা উঠে গিয়ে ত অথবা দ হবে। তয়ের নিচে হস মানে খণ্ডত। দুইটা জ একসাথে লেগে গেলে প্রথম জয়ের জায়গায় খণ্ডত অথবা দ হবে। একটা জ একটা ঝ লেগে গেলে প্রথম জয়ের জায়গায় খণ্ডত অথবা দ হবে। খুবই সহজ, এটা তোমরা পারো। দেখো উচ্চারণ, উৎচারণ, চয়ের জায়গায় কি হয়েছে? খণ্ডত। উড্ডিন, উৎ ডিন, ডয়ের জায়গায় খণ্ডত। উল্লাস, উৎ লাস, এখানে লয়ের জায়গায় খণ্ডত হয়েছে। সজ্জন, জয়ের জায়গায় খণ্ডত, সৎ জন। কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা মানে কি? কুজ্ঝটিকা মানে কুয়াশা। কুজ্ঝটিকা, এই জয়ের জায়গায় কুত আর পরে ঝটিকা যা ছিল আছে। তাহলে প্রথম বর্ণটা পরিবর্তন হয়েছে, পরেরটা উচ্চারণ, ডিন, লাশ, জন, ঝটিকা সবই ঠিক আছে। শুধু যুক্ত বর্ণ লেগে গেলে দুইটা বর্ণ প্রথমটার জায়গায় খণ্ডত অথবা দ হবে। যেখানে খণ্ডত দিলে হবে খণ্ডত, যেখানে দ দিলে মিনিংফুল হবে সেখানে দ দিতে হবে। এবার খুব ইম্পর্টেন্ট আরও একটা সন্ধির পদ্ধতি আমরা এখন পড়ব। সন্ধির পদ্ধতি মানে সন্ধির নিয়ম। সেটা কি? পদ্ধতি। যদি এইখানে যে যুক্তবর্ণ আছে আমরা জানি এখানে দয়ের সাথে ধ লেগে গেছে, দয়ের সাথে ধ যদি এরকম লেগে যায় তাহলে দুইটাকে টেনে হিসেবে আলাদা করবা, মাঝখান থেকে আলাদা করবা। মাঝখান থেকে আলাদা করে মনে রাখবা ধয়ের জায়গায় সবসময় হ লিখতে হবে, আর দয়ের জায়গায় দয়ের নিচে হস অথবা খণ্ডত লেখা লাগতে পারে। হয় দয়ের নিচে হস হতে পারে অথবা খণ্ডত লেখা লাগতে পারে। দেখো পদ্ধতি, এই পদ্ধতি তো এখানে এরকম লেখা, পদ্ধতি এরকম তো লেখা। তাহলে আমরা কি করব? পদ প্লাস যেহেতু ধতি আছে তাইলে আমাকে কি করতে হবে? ধয়ের জায়গায় আমাকে হ লিখে দিতে হবে, পদ যুক্ত হতি। ঠিক সেইভাবে উদ্ধার যদি থাকে তাহলে উদ্ধারে তো এরকম লেখা আছে, উদ্ধার এরকম লেখা আছে। তাহলে এখানে মনে রাখতে হবে যে উদ, উদ হয় না, হবে কি? উদ হবে। তাও তো নিয়ম মানে এই যে দ অথবা
খণ্ডতা উদ প্লাস ধার কি হবে, ধয়ের জায়গায় কি হবে, উৎ যুক্ত হার, উদ্ধার, উৎ যুক্ত হার উদ্ধার। একইভাবে আমরা যদি দেখি তদ্ধিত, এর সন্ধি বিচ্ছেদ করতে যদি বলে তদ্ধিত, তাহলে আমাকে কি লিখতে হবে, তদ যুক্ত হিত, তদ্ধিত। আমার মনে হয় এটা বুঝতে পেরেছো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই নিয়মটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার খুব সহজ দুইটা নিয়ম আসবে সন্ধির, ব্যঞ্জন সন্ধির। আমরা অনেকগুলো নিয়ম পড়ছি, অনেক নিয়মের মধ্যে হয়তো তোমরা ভাবছো যে এত নিয়ম, দেখো সন্ধিতে তো নিয়ম পড়তে হবে, কিন্তু তুমি যেটা পারো, যেটা সন্ধি বিচ্ছেদ তুমি করতেই পারো, নতুন করে নিয়ম তো পড়ার দরকার নেই। যেটা পারো না সেটা নিয়ম অনুযায়ী, নিয়ম মুখস্থ রাখতে হবে না, নিয়মটা অ্যাপ্লাই করে বের করতে পারার উদাহরণ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে উদাহরণ প্র্যাকটিস, বিগত বছরের প্রশ্ন সন্ধি ভালো করে প্র্যাকটিস করলে কমন পাওয়া যাবে। আবারও বলি, সব টপিকের ক্ষেত্রে আমি বলেছি যে বিগত বছরের প্রশ্ন ভালো করে সলভ করলে বেশিরভাগ প্রশ্ন কমন আসে, অপশন থেকে বা হুবহু আসে। সন্ধির ক্ষেত্রে অবশ্যই বিগত বছরের প্রশ্ন সলভ করলে এনাফ। দেখো, মধ্যাহ্নস্বর ট যদি একসাথে লেগে যায়, তাহলে মধ্যাহ্নস্বর জায়গায় মধ্যাহ্নস্বর থাকবে, আর ট এর জায়গায় ত দিতে হবে। বৃষ টি, বৃষ টি, তাহলে আমি বৃষ লিখবো, আর ট এর জায়গায় তি লিখবো। যদি ঠ থাকে, শস ঠ, এখানে মধ্যাহ্নস্বরের সাথে ঠ যুক্ত আছে, তাহলে আমি কি দেব, শস, এই ঠ এর জায়গায় হবে থ। তাহলে বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, এই বানানগুলোতে ট উঠে গিয়ে ত হবে, আর ঠ উঠে গিয়ে থ হবে। আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি হয়েছে, খুবই সহজ। যদি শব্দের মাঝখানে খণ্ডতা থাকে, তাহলে তোমাকে দ অথবা ধ দিতে হবে। খণ্ডতা উঠে গিয়ে দ অথবা ধ হবে। কিরকম, তৎসম, খণ্ডতা আছে, হবে কি তদ যুক্ত সম। হৃৎপিণ্ড, খণ্ডতা আছে, কি হবে হৃদ যুক্ত পিণ্ড। ক্ষুদ পিপাসা, খণ্ডতা আছে, ক্ষুদ যুক্ত পিপাসা। এখন প্রশ্ন করতে পারো, তদে দ দিয়েছি, হৃদয়ে দ দিয়েছি, কিন্তু ক্ষুদ পিপাসা ধ দিয়েছি, কারণ ক্ষুধা থেকে আসছে ক্ষুদ, তাই ধ। হৃদয় থেকে আসছে হৃদ, তাই দ। যেটা মিনিংফুল, যদি দ দিলে মিনিংফুল হয় দ দেব, যদি ধ দিলে মিনিংফুল হয় তাহলে ধ দিব। শব্দের যেটা চলে, যেটা মেলে। আচ্ছা, এখানে বিশেষ নিয়মে সাধিত কিছু সন্ধি আছে, এগুলা সন্ধি বিচ্ছেদ এবং শব্দ সব মুখস্থ করতে হবে। নিপাতনে সিদ্ধ এরকম ব্যঞ্জন সন্ধি আছে, এগুলো শব্দ এবং সন্ধি বিচ্ছেদ দুটাই মুখস্থ করতে হবে। এখন আমরা যাব বিসর্গ সন্ধি, সব থেকে সহজ সন্ধি। সব থেকে সহজ সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, বিসর্গ কিন্তু এরকম, এই যে বিসর্গ বর্ণটা, এর কাছাকাছি আমরা আর একটা জিনিস লিখি এরকম। এটাকে কি বলে, এটাকে বলে কোলন, এটাকে বলে কোলন, কিন্তু এটা হচ্ছে বিসর্গ। বিসর্গ সন্ধিতে আমরা একটা জিনিস মনে রাখতে পারলে পৃথিবীর যে কোনো বিসর্গ সন্ধি সাধিত শব্দের বিচ্ছেদ করা খুবই সহজ। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, বিসর্গ সন্ধি দিয়ে গঠিত যত শব্দ হয়, সেই সবগুলো শব্দের মাঝখানে মূলত দুইটা পরিবর্তন হয়, ছয়টি পরিবর্তন হয়। কয়টা পরিবর্তন, ছয়টি পরিবর্তন হয়। কি কি, বিসর্গ উঠে গিয়ে শব্দের মাঝখানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, রেফ আর ওকার, এই ছয়টা জিনিস হতে পারে। কি কি বললাম, বিসর্গ উঠে গিয়ে শব্দের মাঝখানে ছয়টা বর্ণ আসতে পারে, বিসর্গ চলে গিয়ে শব্দের মাঝখানে ছয়টা জিনিস আসতে পারে। কি কি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, রেফ আর ওকার। তোমার কাজ হচ্ছে যেখানেই তালব্য স ওরে উঠায় দাও, বিসর্গ দাও, বিচ্ছেদ করে দাও, সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। যেখানেই দন্ত স উঠায় বিসর্গ দাও, বিচ্ছেদ করে প্লাস লিখে দাও, হয়ে যাবে। কিভাবে দেখো, শিরশ্ছেদ, তালব্য স, তাহলে আমি কি করব, শির, তালব্য স জায়গায় বিসর্গ প্লাস আর আছে কি ছেদ, লিখে দিলাম, হয়ে গেল, কোনো পরিবর্তন নেই। কেউ তালব্য স তুলে বিসর্গ, মূর্ধন্য স তুলে বিসর্গ। দেখো, আবিষ্কার, এই যে মূর্ধন্য স, আবি বিসর্গ কার। ভাস্কর, দন্ত স, ভা বিসর্গ কর। প্রাতরাশ, এই যে র উঠে যাবে, র উঠে গিয়ে বিসর্গ, আর এখানে র এর সাথে আকার আছে, তাই পরে হয়েছে আশ। দুর্গত, এই যে রেফ আছে, রেফ উঠে গিয়ে বিসর্গ, দু বিসর্গ গত।
তাহলে 6টা পরিবর্তন কি কি? তালব্য মূর্ধন্য ষ দন্ত স র রেফ আর ওকার। তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে বলো পুনরায়ের সন্ধি বিচ্ছেদ কি? পুনরায়ের সন্ধি বিচ্ছেদ কি? এই যে র উঠে যাবে, র উঠে গিয়ে কি হবে? বিসর্গ হবে। পুন বিসর্গ আকার আছে, তাহলে কি হবে? পুন বিসর্গ আই, পুনরায়। খুবই সহজ। এখন কথা হচ্ছে এই নবলতাতে ওকার আছে, নবলতায় তো আমি ওকার দেখতে পাচ্ছি, তাহলে এখানে যে ওকারটা আছে তাহলে আমি কি এরকম লিখবো? নব বিসর্গ আর বাকি আছে রা, এরকম লিখলে কি হবে? উত্তর হচ্ছে না, এভাবে লিখলে হবে না। এই নবলা হচ্ছে স্বরসন্ধির নিয়মের মধ্যে পড়ে। কি নিয়ম সেটা? নব ওকারটা উঠে যাবে প্লাস রস্যু অথবা দীর্ঘ হবে, উড়া বানানে দীর্ঘ হয়, নব প্লাস উড়া। এই লেখা আছে নব প্লাস উড়া। নতুন স্বামী গ্রহণ করেছে যে নারী, নতুন বিয়ে করেছে তাকে নবউড়া বলে। সূর্যোদয়, এই যে ওকার উঠে যাবে, সূর্য যুক্ত উদয়, এটা কিন্তু এই ওকারের মধ্যে ফেললে হবে না, এটা স্বরসন্ধির মধ্যে চলে যাবে। আমরা মনে হয় বুঝতে পেরেছি। তাহলে বিসর্গ সন্ধির একটা নিয়ম গেল। বিসর্গ সন্ধির আর একটা নিয়ম পড়তে হবে। বিসর্গ সন্ধিতে 2টা নিয়ম পড়লে এনাফ। আর একটা নিয়ম কি? যদি শব্দের মাঝখানে র থাকে, আমরা আগে দেখেছি র উঠে গিয়ে বিসর্গ হয়, কিন্তু কোনো কোনো জায়গায় র উঠবে না। কখন র উঠবে না? যদি র এর আগে নি থাকে। ঠিক এইরকম, যদি কোনো শব্দের মাঝখানে র আছে কিন্তু র এর আগে দন্তান্ন দীর্ঘইকার আছে, তখন ওই রটা উঠে যাবে না। তখন কি পরিবর্তন হবে? তখন 2টা ঘটনা ঘটবে। 1 নম্বর ঘটনা ছিল দন্তান্ন দীর্ঘইকার, ওইটা বিচ্ছেদ করে পরিবর্তন করে নয়ে রস্বইকার দিতে হবে। আর 2 নম্বর ঘটনা, র উঠে গিয়ে তো বিসর্গ হওয়ার কথা, র এর জায়গায় বিসর্গ হওয়ার কথা, কিন্তু এখানে র থেকে যাবে, র থেকে যাবে। কিরকম? দেখো নীরব, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে কবি নীরব হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, নীরবের সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে সরব হইতে হবে। কিরকম? নি দীর্ঘইকার আছে, তাহলে আমার পরিবর্তনের প্রথম ধাপ রস্বইকার দেব, এরপরে বিসর্গ আসবে। বিচ্ছেদ করতে গেলে তো বিসর্গ আসবেই, আগেও এসেছে। তাইলে প্লাস র উঠে যাওয়ার কথা, কিন্তু র উঠবে না, র থেকে যাবে, নীরব। এখন প্রশ্ন করতে পারো যে র থেকে গেল কেন? আচ্ছা, র উঠে গেলে কি হইতো? র উঠে গেলে হইতো নি বিসর্গ অব। নীরব মানে কি? রব নেই, তো অব থাকলে তো আর একটা শব্দ হয়ে গেল, রবের তো আর অর্থ থাকলো না। তাইলে এই জন্য র থেকে যাবে। নিরস মানে কি? রস নেই, তার রস নেই, তার মানে কি? নি বিসর্গ রস, নিরস। তাহলে যদি বলি নিরোগ, নিরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নিরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এই নয় রস্বইকার হয়ে যাবে, নি বিসর্গ প্লাস র থেকে যাবে, তাহলে হবে কি? নি বিসর্গ রোগ, নিরোগ। আমার মনে হয় এটা বুঝতে পেরেছি। এখানেও নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি আছে কিছু, আরও উদাহরণ আছে এখানে যেগুলো দিয়েছি, শব্দগুলো মুখস্থ করতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এই 2টা, এটা একটু মনে রাখো। অহ বিসর্গ নিশা, অহ বিসর্গ নিশা, বিচ্ছেদ করলে নিশা, যে শব্দতে অহর নিশ। অহরহ বিসর্গ জায়গায় র, আমরা জানি, যদিও অহরহ কিন্তু নিয়ম মেনেছে, অহরহ কিন্তু নিয়ম মেনেছে। কিরকম? এই যে র এর জায়গায় বিসর্গ আগে দিলাম অহ, প্লাস এ র উঠে গিয়ে অ থাকলো আর অহ। অহরহ যদিও নিয়ম মানে, তারপরও এটা নিপাত নিষিদ্ধর মধ্যে লেখা, এই জন্য আমরা একটু মুখস্থ করব। তাহলে সন্ধি বিচ্ছেদটাও শিখবো এবং নিপাত নিষিদ্ধর মধ্যে যে লেখা এটা মুখস্থ করব। এখন আমরা সন্ধির কিছু বিগত বছরের প্রশ্ন, কিছু নমুনা প্রশ্ন সলভ করি। প্রথম দেখি কোনটি স্বরসন্ধির উদাহরণ। তার মানে প্লাসের আগেও স্বরধ্বনি থাকবে, প্লাসের পরেও স্বরধ্বনি থাকবে। নিজন্ত আমরা জানি এটা ব্যঞ্জন সন্ধি, অহরহ এটা হচ্ছে বিসর্গ সন্ধি, বিদ্যালয়, এই যে বিদ্যা যুক্ত আলয়, 2 পাশে আ আছে, দুশ্চিন্তার বিসর্গ আছে, এটা দুশ্চিন্তা করার কিছু নেই, উত্তর হবে বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। নিয়ম অনুসারে কোনটি সন্ধি বিচ্ছেদ করা যায় না, নিয়ম হয় না। এরকম গবাক্ষ আমরা জানি গো যুক্ত অক্ষ হওয়ার কথা, গো যুক্ত অক্ষ, কিন্তু এখানে আছে গবাক্ষ আকার, তাহলে তো নিয়ম মানে নাই, এটাই হচ্ছে উত্তর। পরীক্ষার নিয়ম আছে, এটা উত্তর হচ্ছে না। সঙ্গীতের সম
যুক্ত গীত, এটারও নিয়ম আছে, হচ্ছে না। উমেশ, ওম যুক্ত ইস, ওম যুক্ত ইস, এটাও নিয়ম মানে, কিন্তু গবাক্ষ নিয়ম মানে না এটাও। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? লবণ, লবণে আছে কি? অব, তাহলে কি হবে? লো যুক্ত অন, লবণ, এখানে দেওয়া আছে। বুৎপত্তি, ওই যে জহলা নিয়ম, তার সাথে বয়সের জহল আছে, তাহলে বয়সের কি হবে? বি প্লাস, এর সাথে রসুকার আছে, তাহলে হবে কি? উৎপত্তি। এটা কোথায় লেখা আছে? বি যুক্ত উৎপত্তি, এটাই হচ্ছে উত্তর। সংসার, মাঝখানে অনুসার আছে, তাহলে হবে কি? সংযুক্ত সার, সংসার, সংযুক্ত সার, সংসার। নিরোগ, দেখিয়েছি, নিরোগ, তাহলে কি হবে? নি বিসর্গ রোগ, নিরোগ। কৃষ্টি আছে এরকম, কৃষ্টি, তাহলে হবে কি? কৃষ্টি। এখন আমরা দেখি রোকেয়া শাকত হোসেন, এর লেখক পরিচিতি বোর্ড বইয়ে যা আছে এখানে তুলে ধরা হয়েছে। তোমাদেরকে বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য লেখক পরিচিতি বা কবি পরিচিতি গুরুত্বপূর্ণ। ঢাবিতে যদিও লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে প্রশ্ন হয় না, তবে জাহাঙ্গীরনগরে একাধিক প্রশ্ন হয়। তো রোকেয়া শাকত হোসেন আমাদেরকে পড়তে হবে তার জন্মসাল, জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ, কারণ তার জন্ম এবং মৃত্যু তারিখ একই। রোকেয়ার বৈবাহিক জীবন কি, তার পিতার নাম কি, প্রকৃত নাম কি ছিল, এটা একটু কম ইম্পর্টেন্ট। রোকেয়া খুব রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেছেন। বড় ভাই বোনের সহচর্যে এসে, তাদের সাথে এসে উনি বাংলা ইংরেজি পড়া শিখেছেন। রোকেয়া যে সময় জন্মেছিলেন সে সময় মেয়েদের লেখাপড়া বলতে কোরআন পড়তে পারলেই এনাফ, এরকমই ছিল। কিন্তু উনি কষ্ট করে বড় ভাই বোনের সাহায্যে, এরপরে স্বামীর সাহায্যে উনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এইটার অনেক বেশ কিছু উদাহরণ আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সুলতানার স্বপ্ন আর পদ্মরাগ, এই দুইটা হচ্ছে রোকেয়া উপন্যাস। আর মতিচুর প্রথম ও দ্বিতীয় খণ্ড, 2 খণ্ডে লেখা, আর অবরোধবাসিনী, এই দুইটা তার গদ্য গ্রন্থ। তার মানে এটা গদ্য প্রবন্ধ আর কি, এই দুইটা। এখানে কিছু ইম্পর্টেন্ট আছে, কথা আছে। বিরূপ সমালোচনা, নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনো নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে যাননি। পর্দবতা ও শিক্ষা এবং মুসলমান মেয়েদের শিক্ষার আলোকিত করার জন্য উনি বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদেরকে স্কুলে নিয়ে আসার কাজ করতেন। রোকেয়া শাকত হোসেন মৃত্যুবরণ করেছেন 9 ডিসেম্বর। রোকেয়া শাকত হোসেন থেকে বিগত বছরের কিছু প্রশ্ন আমরা একটু সলভ করি। রোকেয়া শাকত হোসেন রচিত উপন্যাস কোনটি? মতিচুর উপন্যাস না, সুলতানার স্বাদ নামে কিছু নেই, অবরোধবাসিনী এটা গদ্য গ্রন্থ, সুলতানার স্বপ্ন আমরা একটু আগে দেখেছি যে সুলতানার স্বপ্ন আর পদ্মরাগ, এই দুইটা হচ্ছে উপন্যাস। কার উৎসাহ অনুপ্রেরণায় রোকেয়া লেখালেখি শুরু করেন? লেখালেখি শুরু করেন মায়ের, ভাইয়ের, বোনের, স্বামীর। কোনটাই রোকেয়া শাকত হোসেনের গ্রন্থ নয়? মতিচুর রোকেয়ার লেখা, পদ্মরাগ এটাও রোকেয়ার লেখা, সুলতানার স্বপ্ন রোকেয়ার লেখা, কিন্তু উদাত্ত পৃথিবী এটা লিখেছেন সুফিয়া কামাল, সুফিয়া কামাল। তাহলে এটা হচ্ছে উত্তর, সুফিয়া কামালের লেখা। এখন আমরা কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ এবং বিদ্রোহী কবিতা, এই দুটো একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখার চেষ্টা করব। আমার পথ প্রবন্ধে প্রথমে কাজী নজরুলের লেখক পরিচিতি, 1899 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবিতা, উনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। অন্যায় এবং শোষণের বিরুদ্ধেই উনি সবসময় কথা বলেছেন। ব্যথিত বঞ্চিত মানুষের পাশে উনি সবসময় থেকেছেন। উনি এক হাতে ওনার বাঁশি ছিল, আর এক হাতে রণতুর্য নিয়ে, তার মানে উনি প্রেমের কথাও বলেছেন, মানে আন্তরিকতার কথাও বলেছেন, সাথে যুদ্ধের কথা বলেছেন। উনি বলেছেন বিদ্রোহী কবিতা, মামো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি এক হাতে মানুষকে ডাকি, আবেগের প্রেমের কথা বলি, এবং আর এক হাত দিয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটা উনি লিখেছেন। তোমরা পুরোটাই পড়বা, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখছি। যে ওনার কর্মজীবন অনেক বৈচিত্র্যময় ছিল। 1917 খ্রিস্টাব্দে বাঙালি পল্টনে উনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন। 43 বছর বয়সে ওনার দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত হন, কথা বলার শক্তি হারিয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হলে তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই রচনা, কি কি লিখেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে আছে বাদনহারা, মৃত্যু ক্ষুধা হবে এখানে, মৃত্যু ক্ষুধা, কোহেলিকা। গল্প গ্রন্থের মধ্যে আছে ব্যথার দান,
কুহেলিকা মৃত্যু খোদায় বাঁধন হারা হইল, এটা হলো উপন্যাস। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, এগুলো হচ্ছে গল্পের বই। আর যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। 1976 খ্রিস্টাব্দে কবি নজরুল মারা গিয়েছেন। আমরা এখন দেখি কিছু প্রশ্ন। নজরুলের আবির্ভাব হয়েছিল কেমন? বাঁশি এবং রণতুর্য দিয়ে। কোনটি নজরুল রচিত উপন্যাস নয়? কুহেলিকা, মৃত্যু ক্ষুধায় বাঁধন হারা হইল, এই তিনটা উপন্যাস। কিন্তু শিউলিমালা এটা হচ্ছে গল্প গ্রন্থ, এই জন্য এটা হচ্ছে উত্তর। নজরুলের আমরপদ প্রবন্ধের পাঠ পরিচিতি হিসাব করলে আমরা পাঠ পরিচিতিতে দেখতে পাই নজরুলের প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে এই আমরপদ প্রবন্ধটি নেওয়া হয়েছে। এখানে নজরুল এক আমির আবাহন করেছেন, উনি এক আমির বন্দনা করেছেন, প্রশংসা করেছেন। যে আমির, যে সত্তার বৈশিষ্ট্য কি? যে সত্তা সত্য পথের পথ, যার পথ হচ্ছে সত্যের পথ, সেই অস্তিত্বের, যে সত্য প্রকাশে নির্ভীক, কোনো ভয় করবে না, অসংকোচ, কখনো শঙ্কা করবে না। নজরুলের সে আমি ভাবনা, মানে যে আমি সত্তার উনি বন্দনা করেছেন, একটা প্রত্যাশা করেছেন, সে বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। ছোট্ট একটা জিনিস থেকে বিশাল বড় কিছু, সিন্ধু মানে সমুদ্রের উচ্ছ্বাস, সাগরের উদ্যমতা জাগাইতে পারে ছোট্ট একটা বিন্দু থেকে। নজরুল প্রতিটি মানুষকে এই পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করার প্রত্যাশা করেছেন। প্রত্যেকটা মানুষ ছোট ছোট আমি হয়ে একসাথে পূর্ণ সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষের সঙ্গে আরেক মানুষের এই আমি থেকে উনি আমরা হয়ে ওঠার প্রত্যাশা করেছেন। নজরুল এই যে জীবন বেছে নিয়েছেন, উনি নিজেই এটা বেছে নিয়েছেন, এই কারণে এটাকে বলা হয়েছে স্বনির্ধারিত এই জীবন সংকল্প। তার মতে উনি মনে করেছেন আমার মতো করে আর যারা চিন্তা করতে পারে, আর যারা ভাবে, এই সবার কাছে উনি এটা ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। কবিতার জীবনের যে জীবিকা শক্তি, জীবনের যে চালিকা শক্তি, যেটা গ্রহণ করেন কোত্থেকে? কবির ভিতরে এই আমি সত্তার এই উদ্ভাবনটা, এই শক্তিটা, শক্তিমত্তা, কবির এই প্রাণ যে খুঁজে পান, প্রাণের যে প্রাচুর্য আমরা দেখতে পাই, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে সেই সত্যের উপলব্ধি, যেটা উনি বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে ওইটার প্রাণ, তার প্রাণের সকল উৎস হচ্ছে তার ভিতরে যে সত্যের উপলব্ধি আছে সেটা। নজরুল বলেছেন আমার কর্ণধার আমি, আমার লিডার আমি, আমি অন্য কর্ণের লিডার মানি না, আমি এরকম সহমত ভাই না, আমি জি স্যার, ইয়েস স্যার, জি হুজুর এরকম করি না, এটা করা আমার ভিতরে নাই। উনি বলেছেন এটা যখন আমার ভিতরে যখন সত্য থাকবে, তখন রুদ্রতে যে মিথ্যার ভয়কে আমি জয় করতে পারবো, আমি সত্যের আলো নিয়ে যেতে পারবো আমার জীবনকে। রুদ্রতেজ, রুদ্র একজন দেবতা, দেবতা ঋগ্বেদের দেবতা, একজন দেবতাকে, ঋগ্বেদের একজন দেবতা, তাকে রুদ্র বলা হয়েছে। পরাক্রমশীল মনে করা হতো, মহাপরাক্রমশীল মনে করে তাকে রুদ্র নাম দেওয়া হয়েছে। সেই দেবতা রুদ্রের তেজে উনি মিথ্যার ভয়কে জয় করতে চান, সত্যের আলোয় নিজেকে নিয়ে যেতে চান। এবং উনি বলেছেন আমার পথ নির্দেশক যে সত্য, যে সত্যটা আমি হৃদয়ে ধারণ করি, সে অভিনয়কে মেনে নিতে পারে। কেউ আমার সামনে বিনীত হয় নাই, খুব মডেস্ট ভদ্রতা দেখাই নাই, এটা আমি মেনে নিতে পারি, কারণ সে তো সত্য জায়গায় আছে। কিন্তু অন্যায়কে তিনি সহ্য করতে পারেন না। উনি তখনকার সমাজ এবং তখনকার সময়কে পর্যবেক্ষণ করেছেন, নিবিড় দৃষ্টিতে দেখেছেন। দেখে উনি দেখেছেন যে সুস্পষ্টভাবে যদি নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারি, আমরা নিজের ভিতরে যে বিশ্বাস আছে, সত্যের বিশ্বাস, ওইটা যদি আমরা সুস্পষ্টভাবে ক্লিয়ারলি যদি প্রকাশ করতে না পারি, তাহলে আমাদের পরনির্ভরতা আসবে, আমরা অন্য মানুষের উপরে ডিপেন্ড করা শুরু করব। তখন আমাদের ব্যক্তিত্ব আহত হবে, এবং ব্যক্তিত্ব আহত হলে আমাদের ভিতরে যে ভগ্ন আত্মবিশ্বাস তৈরি হবে, দুর্বল যে বিশ্বাসটা নিজের উপরে তৈরি হবে, এই বিশ্বাসের যে গ্লানি, যে বেদনা, এই বিশ্বাসের যে অবসাদ, ক্লান্তি, এটা নজরুল গ্রহণ করতে চান না। এর পরিবর্তে উনি দাম্ভিক হতে চান। ঠিক আছে, এর পরিবর্তে আমি দাম্ভিক হইলেও হবে, কেননা তার বিশ্বাস, উনি মনে করেন সত্যের যে দম্ভ আছে, সেই সত্যের দম্ভ যদি আমার ভিতরে থাকে, আমি সত্যপথে আছি এটার যদি অহংকার আমার ভিতরে থাকে, তাহলে আমি অসাধ্যকে সাধন করতে পারবো, অসম্ভবকে সম্ভব করতে পারবো। নজরুল বলতেছে যে উনি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে রাজি না। এখন ভণ্ডামি জিনিসটা কি? এই ভণ্ডামিটা এখানে উনি বলেছেন কোনো কিছু ঠিক আমি করছি না, ঠিক, কিন্তু তারপর আমি বলতেছি যে না এটা ঠিক আছে, এটা চালিয়ে দেওয়া, এইভাবে চালিয়ে দেওয়াকে উনি বলেছেন কপটতা। এই যে জেদ ধরে বসে থাকা, তার দৃষ্টিতে বলেছেন এটা হচ্ছে ভণ্ডামি। এখন উনি বলেছেন এই ভণ্ডামি বা এই জেদ কে কে করতে পারে? সমাজ করতে পারে, এই জেদ কোনো ব্যক্তি করতে পারে,
কোনো ব্যক্তির হতে পারে, আবার কোনো বিশ্বাসের হতে পারে, কোনো ফেইথ, কোনো কিছুর উপর বিশ্বাস, এটা ধর্ম বিশ্বাস, নীতি বিশ্বাস, যে কোনো একটা বিশ্বাসের এই ভুল হতে পারে, সমাজের এই ভুল হতে পারে, ব্যক্তির এই ভুল হতে পারে। কোন ভুল? ওই যে আমি বেঠিক কাজ করছি তারপরেও না এটা ঠিক আছে, এই জেদের ভুল। বলছে এটা থেকে বেরে হয়ে আসতে হবে। এটা থেকে যদি বেরে আসি আমরা, তাহলে মানুষের সঙ্গে মানুষের সম্মিলন ঘটবে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক তৈরি হবে। এখন নজরুল কেন এটা বলেছেন, আমরা আমার পথ প্রবন্ধ শুরুতে এই প্রেক্ষাপটটা একটু বলার চেষ্টা করব। নজরুল আরও বলছেন, যদি আমরা মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারি, তাহলে আমাদের ধর্মের যে সত্য, প্রত্যেকটা আলাদা আলাদা ধর্ম, হিন্দু মুসলমানের যে ধর্ম আছে আলাদা আলাদা, আমাদের ধর্মের ভিতরে যে সত্য আছে, ওই সত্যটা উপলব্ধি হবে, সত্যটা উন্মোচিত হবে। কখন? যদি আমরা একজন আরেকজনের কাছে, একজন আরেকজনকে মানুষ হিসেবে দেখতে পারি, আমাদের ভিতরে যদি মনুষ্যত্ববোধটা জাগ্রত হয়, তখন কি হবে? এক ধর্মের সাথে আর এক ধর্মের একটা বিরোধ আছে, এই হিন্দু মুসলমানের সাথে গ্যাঞ্জাম, এটা থাকবে না। তখন গোটা মানব সমাজ ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। এবং মনে রাখতে হবে, ঐক্যের মূল শক্তি, তুমি যদি একতা হতে চাও, একতা প্রতিষ্ঠিত করতে চাও, এক হতে চাও, তাহলে ঐক্যের মূল শক্তি কি? ঐক্যের মূল শক্তি সম্প্রীতি। বিগত বছরের প্রশ্ন এটা আসছে, ঐক্যের মূল শক্তি সম্প্রীতি, এটা কে বলেছেন? কাজী নজরুলের কথা। এখন আমার পথ প্রবন্ধের মূল কথায় আমরা যাব, তার আগে কয়েকটা প্রশ্ন একটু সলভ করি। নজরুলের প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কোনটি? সত্য, প্রেম, ভালোবাসা, সত্য উপলব্ধি। দেখো, প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কোনটা? আমরা প্রথমে পড়েছি এই সত্যের উপলব্ধি। নজরুল ভিতরে যে সত্যটাকে ধরেছেন, এই সত্যের যে উপলব্ধি, উনি যে বুঝতে পারছেন, এটা হচ্ছে তার প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু, তাহলে সত্য উপলব্ধি। এখন আমরা মূল পাঠে যাব, তবে তার আগে বলি, নজরুল এই প্রবন্ধটা একটা বিখ্যাত ব্যক্তিগণ, বিদ্বান ব্যক্তিগণের একটা সভায় নজরুল এই বক্তব্যটা দিয়েছিলেন। আমার পথ প্রবন্ধে এই বক্তব্যটা নজরুল যখন দিয়েছেন, সেখানে ঝামেলাটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমরা কেন এক হতে পারছি না, ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আমাদের স্বাধীনতা কেন অর্জন করতে পারছি না। তো ওইখানে সবাই মিলে বসে এটা সিদ্ধান্ত নিচ্ছিলেন, হ্যাঁ, পুরা ভারতবর্ষ স্বাধীন না হোক, আমরা এই অংশটা, বঙ্গের এই অংশটা, গঙ্গার এই পাশের অংশটা, যে অংশটাতে তখন তারা চিন্তা করছিলেন নজরুল, যাদেরকে নিয়ে বসেছিলেন, এরা স্বাধীনতা তো আনতে পারি। এবং এদের আমাদের স্বাধীনতার জন্যে প্রধান বাধা হচ্ছে আমরা নিজেরা নিজেদের ঝামেলায় আছি, আমরা হিন্দু এবং মুসলমান ধর্মের নামে আলাদা হয়ে আছে, আমরা নিজেরা এক হতে পারছি না। তাহলে যেহেতু আমাদের প্রধান বাধা ধর্মের কারণে হিন্দুরা মুসলিমদের বাড়িতে যাচ্ছে না, কোনো হিন্দুদের নিজেদের মধ্যে ঝামেলা, মুসলিম এবং হিন্দু এক হচ্ছে না, আমরা যদি হিন্দু মুসলমান আমাদের ধর্মের এই বাধাটা দূর করতে পারি, তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের জন্য সহজ। এই জন্যে নজরুল মূল কথাটা যেটা বুঝেছেন, ধর্মের বিষয়, আমাদের নিজের ভিতরে যে ওই একতা নেই, সেটাই উনি এই বক্তব্যে উপস্থাপন করেছেন। এবং উনি চেয়েছেন একটা অসাম্প্রদায়িক মনোভাব আমাদের দরকার, সম্প্রদায় নিয়ে, ধর্ম নিয়ে আলাদা হয়ে থাকা এটা ঠিক না। এই কারণে উনি প্রবন্ধের শুরুতে সালাম এবং নমস্কার দুইটা শব্দ ব্যবহার করেছেন অসাম্প্রদায়িক মনোভাব বোঝানোর জন্য। এই যে বললেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এখানে তার অসাম্প্রদায়িক মনোভাব। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। সত্যের বিরোধী কোনো পথ আর অন্য পথ, সে পথ আমার বিপদ নয়। তার মানে বলতেছে, আমি আমার সত্যের উপর এমনভাবে প্রতিষ্ঠিত যে সত্যের বিরোধী কোনো পথ আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না। বলছে রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যেতে পারবে না। রাজভয় মানে রাজার ভয়, রাজার ভয় মানে প্রেসিডেন্টের ভয়, প্রাইম মিনিস্টারের ভয়, শাসকের ভয়। আর লোকভয় মানে মানুষের ভয়, মানুষের লজ্জা, মানে ওই যে বলে সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে যদি কিছু বলে, পাছে লোকে কিছু বলে, এই পাছে মানে হচ্ছে যদি, যদিটা বলেছে আবার ভুল, পাছে লোকে কিছু বলে, যদি লোকে কিছু কয়। এই যে আমরা লোক লজ্জার যে ভয় করি, মানুষের সামনে যাওয়ার যে ভয়, মানুষ কি মনে করে ওই ভয়, ওইটা হচ্ছে লোকভয়। আর রাজভয় মানে শাসকের ভয়, কোনোটা তাকে বিপদে নিয়ে যেতে পারবে না। উনি বলছেন, আমার সত্যকে আমি চিনি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, আমার ভিতরে যদি মিথ্যার কোনো ভয় না থাকে, তাহলে বাইরের কোনো কিছু আমাকে কাবু করতে পারবে না। বলছে যার ভিতরে ভয়, সে বাইরে ভয় পায়। বনের বাগে খায় না, মনের বাগে খায়। বাইরে ঝামেলা, ভাবতেছো যে প্রশ্ন খুবই কঠিন, আরে আল্লাহ কেমনে পারবো, আরে এই চিন্তা করো না, তোমার ভিতরে প্রশ্ন কঠিন না দেখেই যদি তুমি এরকম বলতে থাকো,
প্রশ্ন তোমাকে বিফলে দিবে না, তোমার মনের ভিতরে যে ভয়টা ধরে আছে এটাই বিপদে নিয়ে যাবে। তার মানে ওইটা বনের বাঘ, কিন্তু তার থেকে তোমার মনের বাঘে খাবে। আচ্ছা, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। বলছে উনি আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করতে পারবে না। কুর্নিশ একটা তুর্কি শব্দ, একটা বিদেশি শব্দ কুর্নিশ। নজরুল বলছে আমি আপনার সত্যকে আপনার গুরু মনে করেছি। তাহলে নজরুলের গুরুকে আপনার, মানে নিজের সত্য হচ্ছে নজরুলের গুরু। বলতেছে এই যে আমি অহংকার, আমি বলি আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি, এখানে আত্মাকে হবে আমি নিজেকে চিনেছি, আমার মনে সত্য আছে, এটা যে সহজভাবে আমি বললাম, এই সহজ স্বীকারোক্তিকে অনেকে অহংকার ভাবতে পারে। যদি তারা মনে করে অহংকার, সেই অহংকার যদি তারা মনে করে তাহলে এটা ভুল। বলছে গুরুত্বপূর্ণ কথা, দেখো, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। আমি অহংকার করছি, কিসের অহংকার? আমার সত্যের অহংকার, আমি সত্য কাজই করছি, ঠিক কাজ করছি, এটার অহংকার। এটা থেকে মিথ্যা মিছামিছি বিনয় হওয়া, জি জি আপনি যা বলছেন ঠিকই আছে, বসকে স্যারকে যে করে হোক, হ্যাঁ আপনারটা ঠিক, এই বিনয় দেখাতে গিয়ে অনেক সময় মিথ্যাকে আমরা গ্রহণ করে ফেলি। নজরুল বলছে ওটার থেকে সত্যের অহংকারটা ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আমরা নিজের সত্যকে অস্বীকার করে ফেলি, নিজের ভিতরে যে সত্যটা আছে সেটা আমরা অস্বীকার করে ফেলি। এটাতে আস্তে আস্তে আমাদেরকে ছোট করে ফেলে, আমরা নিচু হয়ে যাই। ওই রকম বিনয়ের চেয়ে অহংকার পৌরুষ অনেক ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ, এখানে পৌরুষ মানে কিন্তু পুরুষত্ব না, এখানে পৌরুষ মানে শক্তি, অহংকারের যে শক্তি তেজ সেটা অনেক ভালো। নজরুল বলছে আমি অভিশাপ রথের সারথির মতো স্পষ্ট কথা বলতে চাই। অনেকে অভিশাপ রথের সারথি কি? অভিশাপ আমরা বুঝি রথ মানে রথের যাত্রা, রথ হচ্ছে বাহন, আর সারথি মানে রথ যিনি চালান, রথ চালক। দেখো আমি যদি আমার সত্য পথে থাকি, বেশিরভাগ জায়গায় সমাজে অধিকাংশ মানুষ অসত্য বা মিথ্যা একটা রীতি চলছে সেটাই ফলো করে, সেটা সত্য নাকি মিথ্যা যাচাই করে না। তুমি দেখবা সমাজের কোনো একটা নিয়মের বিরুদ্ধে কথা বলবা, তুমি তাদের সামনে অভিশপ্ত হয়ে যাবা। তোমরা বলবে যে গেছে, ছেলেটা গেছে, মেয়েটা গেছে, নষ্ট, ধ্বংস, এর কাজ শেষ। এই যে অভিশপ্ত তুমি হয়ে গেলা। নজরুল বলছে আমি স্পষ্ট কথা বলবো, সত্য কথা বলবো, মানুষ অভিশাপ দিলে দিক, সেই অভিশাপের রথ যে বাহন ওইটাকে আমি চালিয়ে নিয়ে যাব, আমি অভিশাপ রথের সারথি হব, রথ চালক হব। দেখো স্পষ্ট কথা বলার মধ্যে কি আছে? একটা অভিনয় আছে। অনেক সময় স্পষ্ট কথা বলাটা খুব নরম করে বলা যায় না, ওর ভিতরে একটা অভিনয়, মানে বিনীত না এরকম ভাব থাকতে পারে, কিন্তু অনেকে সেটা যদি কষ্ট পায় সেটা দুর্বলতা। নজরুল বলছে নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপরে অটুট বিশ্বাস আসে। আমি যদি নিজেকে চিনি, আমার সত্যের উপরে যদি আমি প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমার আত্মবিশ্বাস হবে অনেক বেশি, এই অটুট বিশ্বাস হবে। এই বিশ্বাসকে টুটাতে পারবে না কেউ, ভাঙতে পারবে না। এই স্বাবলম্বন, স্বাবলম্বন মানে স্ব অবলম্বন, নিজের উপর অবলম্বন করা, এটা আমাদেরকে শেখাইছে কে? অটুট বিশ্বাসটা মহাত্মা গান্ধী শেখাচ্ছিলেন। মহাত্মা গান্ধী শিখছিলেন, মানে মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেছেন, আমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেছেন, বিরোধিতা করার কথা বলেছেন। কিন্তু আমরা কি করছিলাম? আমরা ভাবছিলাম যে আমাদের তো একজন নেতা পাইছি, ঠিক আছে যা করার নেতা করবে, আমাদের দরকার নেই। মহাত্মা গান্ধী আমাদেরকে স্বাবলম্বন শেখাচ্ছিলেন, আর আমরা শিখলাম কি? পরাবলম্বন। ওই মহাত্মা গান্ধীর উপরে অবলম্বন করলাম, তখন আমাদের কি হয়ে গেল? আমরা নিষ্ক্রিয় হয়ে গেলাম, আমরা নিষ্ক্রিয় হয়ে পড়লাম। এই নিষ্ক্রিয় হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। তার মানে পরাবলম্বন, আমরা যে নিষ্ক্রিয় হয়ে গেলাম, এই পরাবলম্বন হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। আমরা দাসের মতো হয়ে গেলাম। এই দাসত্ব থাকলে গোলামের একটা ভাব থাকবে। দেখো তারপর বলছে আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। অনেকে ভাবে আমি নিজেকে চিনছি, সত্যের উপরে আছি, এই যে অহংকার আমার আছে, এই অহংকার মানে নেগেটিভ অহংকার না, অনেকে এটা ভণ্ডামি ভাবতে পারে। এটা ভণ্ডামি না। তোমার দম্ভ শির উঁচু করে পুরুষ মনে করা, এটা ডোন্ট কেয়ার ভাবানা উচিত, নিজের ভিতরে থাকা উচিত। এই যাদের ভিতরে এটা থাকবে তারাই অসাধ্য সাধন করতে পারবে। যার ভিত্তি পচে গেছে, বলছে সমাজের কথা বলেছে, তৎকালীন সমাজ, যে সমাজের ভিত্তি মানে বেস যার উপরে প্রতিষ্ঠিত, যেটা পচে গেছে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি গাঁথতে হবে। দেখো একটা ভঙ্গুর জিনিসের উপরে নতুন করে ইমারত, বিল্ডিং, দালান বানালে ওইটা তো নষ্ট হয়ে যাবে। তাই বলছে সমাজ থেকে এই অনুষঙ্গগুলা, এই যে বিভেদের কথা আছে, যেটা আমরা নিজেরা ভণ্ডামি ভাবছি, এগুলা সব তুলে ফেলতে হবে, মূল উপড়ে ফেলে নতুন করে ইমারত বাঁধতে হবে।
তাইলে না হলে পড়ে যাবে। দেশের শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, মেকি মানে হচ্ছে কৃত্রিম বা মিথ্যা, তা সব দূর করতে প্রয়োজন আগুনের সম্বর্জনা। সম্বর্জনা মানে ঝাড়ু, আগুনের সম্বর্জনা মানে যা ধুয়ে মুছে সব পরিষ্কার করে ফেলবে, যা কিছু ভণ্ডামি আছে সব। নজরুল বলছে আমার এমন কোনো গুরু নেই, নেতা নেই যে আমি ওই গুরুর কথা মানতে গিয়ে আমার ভিতরে সত্য, এই সত্যকে আমি সত্যকে বাদ দিয়ে মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেব। নজরুল বলছে আমি এই দাসত্ব থেকে একদম মুক্ত। আমি কোনো বাণীকে বেদ বাক্য মনে করি না। আমি এমন ভাবি না যে এই কেউ একজন বলছে এই কথাটা বেদের মতো মানে অবশ্যই সত্য হবে, আমি এটা মনে করি না। বুঝেও না বুঝার মতো 5 জন মানুষের ভণ্ডামি করে দেখো একটা জিনিস বুঝিনি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক বলেছেন, বুঝি নাই, তারপরে এরকম 5 জন লোক যে এরকম বলে, এই ভণ্ডামি করার মধ্যে নজরুল নাই। এইটা করে উনি শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার কথা চিন্তা কখনো করেন না। নজরুল বলছেন ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। তুমি ভুল করলে আস্তে আস্তে তুমি সত্য পাবা। ভুল করেছি বুঝতে পারলে উনি স্বীকার করে নেবেন। অনেকে কি করে, ভুল করছে তারপরে জেদ ধরে বসে থাকে, না এই গো বজায় রাখা, এটা বলছে এটা আমি করব না, এটা হচ্ছে ভণ্ডামি। বলতেছে যে আমার ভিতরে যে সত্যের আগুন আছে, মিথ্যার জল কখনো সেই আগুনকে নেভাতে পারবে না। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লাস্ট প্যারায়, মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। আমি একজন আরেকজনকে মানুষ হিসেবে দেখছি, শ্রদ্ধা করছি, সে কোন ধর্মের এটা না, মানুষ হিসেবে শ্রদ্ধা করছি, এটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি হচ্ছে এই যে তখনকার বলেছে আমাদের যে মূল গলত ত্রুটি, সেটাই হচ্ছে যে ধর্মের নাম না আমরা আলাদা হয়ে আছি, তখনকার বক্তব্য সেটাই এখানে বলেছেন। বলছে মানুষ আর মানুষ যেখানে প্রাণের মিল, আদতে যেখানে সত্যের মিল, মূলত আদতে মানে মূলত যেখানে সত্যের মিল আছে, সেখানে ধর্মের নামে যে বৈষম্য, হিংসা করে আমরা যে দুশ্মনী শত্রুতা ভাব করি, সেটা আনবে না যদি আমরা এক হয়ে যেতে পারি। যার নিজের ধর্মের উপরে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে সত্য চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। কোনো ধর্মেই অন্য ধর্মকে ঘৃণা করা, ছোট করে দেখা, মানে এক না হওয়া, এটা কখনো কোনো ধর্ম বলে না। সে যে নিজের ধর্ম সম্পর্কে জানে, সে অন্য ধর্মকে কখনো ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা যা সত্য, শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা মানে সেই সত্য পতাকা, আগুনের পতাকা, ওইটা দুলেই বাহির হইলাম, ওইটাই দুলেই আমাদেরকে বের হতে হবে এখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমরা কিছু প্রশ্ন দেখি। কর্ণধার অর্থ কি? মাঝি, পথ পরিচালক, নেতা। নেতা। কবি সত্যকে সালাম ও নমস্কার জানানোর মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়েছে? সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িকতা, ধর্মপ্রেম, মানবপ্রেম। কবি সত্যকে সালাম জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন, এটা দিয়ে কি প্রকাশিত হয়েছে? এটা এখানে ভুল হয়েছে, এটা হবে অসাম্প্রদায়িকতা। এখানে অ দিয়ে তারপরে উত্তর হবে অসাম্প্রদায়িকতা। আমাদেরকে কি নিষ্ক্রিয় করে ফেলে? নিষ্ক্রিয় করার ক্ষেত্রে কোন জিনিসটা আসে? পরাবলম্বন। কাদের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব? আত্মনির্ভরশীল ব্যক্তি, আত্মাকে চেনা ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, আত্মমর্যাদা ব্যক্তি। অসম্ভবকে সম্ভব করে সম্ভব কাদেরকে? যে আত্মাকে চেনে তার পক্ষে। এখানে কিছু সমাজসাধিত শব্দ আছে, উদাহরণ দেয়া আছে, ব্যাস বাক্যগুলো একটু পড়তে হবে। কিছু বিশুদ্ধ বানান আছে, বানানগুলো লিখে প্র্যাকটিস করবা, অবশ্যই বানানগুলো লিখে প্র্যাকটিস করবা, উচ্চারণগুলো লিখে প্র্যাকটিস করবা। এই উচ্চারণগুলো খুবই ইম্পর্টেন্ট, এই উচ্চারণগুলো লিখে প্র্যাকটিস করবা, এটা খুবই ইম্পর্টেন্ট। সন্ধি সাধিত শব্দ আছে, দেখো স্বাধীন আকার আছে, সযুক্ত অধীন, অহংকার অনুসারের জায়গায় ম, স্বীকার উক্তি ওকার আছে, ওকার উঠে গিয়ে কি হয়? উ হয়, একটু আগে আমরা দেখছি। নিশ্চয়ই তালবস্যার জায়গায় বিসর্গ, অন্তরায় রয়ের জায়গায় বিসর্গ, অন্তর্যুক্ত আয়, নমস্কার দন্তস্বর জায়গায় বিসর্গ। এই নিয়মগুলো একটু আগে আমরা শিখেছি। আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে? ধর্ম, দেশ, নেতা, সত্য। সত্য। নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন, গান্ধীজি আমাদেরকে কি শিখিয়েছিলেন? আত্মাবলম্বন শিখেছিলেন, কিন্তু আমরা শিখছি কি? পরাবলম্বন। মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কোনটি? মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক ভালো। আগুনের সম্বর্জনা বলতে কবি কি বোঝাচ্ছেন? ভক্তি, শক্তি, আগুনের ঝাড়ু, পরিষ্কার করা। পরিষ্কার করা। বাইরে ভয় কে পায়? যার ভিতরে ভয় আছে। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আমরা কি করি? নিজের সত্যকে অস্বীকার করি। আত্মনির্ভরতা কখন আসে? যখন আত্মাকে চিনতে পারি। সত্যকে পাওয়া যায় কিসের মধ্যে দিয়ে? ভুলের মধ্যে দিয়ে। সবচেয়ে বড় ধর্ম কোনটা? মানুষ ধর্ম। এখন আমরা দেখব বিদ্রোহী কবিতা।
বিদ্রোহী একটা বিশেষ কবিতা, বিশাল কবিতা, এখানে অনেক বিষয় আছে। আমরা প্রথমে বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। অগ্নিবীণা এটা কবির প্রথম কাব্যগ্রন্থ, আর অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হচ্ছে এই বিদ্রোহী। আর প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা, আর কবিতার বইটার নাম অগ্নিবীণা, এই জন্য কাব্যগ্রন্থ বলেছে। কাজী নজরুলের এই বিদ্রোহী কবিতাটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা শ্রেষ্ঠ কবিতা, এটা শ্রেষ্ঠ একটা কবিতা। রবীন্দ্র যুগের কবিতার প্রাতিশ্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটেছে এখানে। বাংলা কবিতার ইতিহাসে একটা বিরল স্মরণীয় ঘটনা এখানে ঘটছে। বিদ্রোহী কবিতায় কি ঘটছে? আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। নিজেকে জাগরিত করতে চান, দম্ভের সাথে তার সে প্রকাশ, বক্তব্যটা প্রকাশিত হয়েছে। তাই বলছে আত্মজাগরণে উন্মুখ, আত্মজাগরণ করানোর জন্যে কবির সদম্ভ মানে দম্ভের সাথে আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। নিজের একটা অস্তিত্ব, নিজে কি হতে চান, কি বলতে চান, সেটা উনি প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। কবি সগর্বে মানে গর্বের সাথে নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়েছেন। কাদের বিরুদ্ধে? উপনিবেশিক শাসন, ভারতবর্ষের উপনিবেশিক শাসন যে ছিল ব্রিটিশ, তাদের বিরুদ্ধে উনি ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে চেয়েছেন। এই কবিতায় সংযুক্ত হয়েছে, কি সংযুক্ত হয়েছে? ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। ব্রিটিশদের বিরুদ্ধে কবির কি প্রকাশিত হয়েছে? কবির ক্ষোভ আর বিদ্রোহ এই কবিতায় প্রকাশিত হয়েছে। আমরা জানি যে এই কবিতায় কবি বিভিন্ন জিনিস থেকে উপাদান সংগ্রহ করেছেন। তার মধ্যে আছে ধর্ম থেকে, ঐতিহ্য থেকে, ইতিহাস থেকে আর পুরাণ থেকে উনি সোর্স নিয়েছেন। কবি বিভিন্ন ধর্ম থেকে নিয়েছেন, ইতিহাস থেকে, ঐতিহ্য থেকে, ইতিহাস থেকে আর পুরাণ থেকে উনি উৎস হিসেবে সংগ্রহ করেছেন। এই সবগুলো উপকরণ এখানে সমকৃত করেছেন একসাথে করে উনি একটা বিদ্রোহের চেহারা রচনা করেছেন। বিদ্রোহী সত্তার অবয়ব মানে চেহারা উনি তুলে ধরেছেন। কবিতার শেষে ধ্বনিত হয়, এই কবিতার শেষে কি ধ্বনিত হয়? অত্যাচারের অবসান কাম্য। কবি কবিতার শেষে অত্যাচারীর এই অত্যাচার যেন শেষ হয়, এটা উনি কামনা করেছেন। কবি কণ্ঠ ঘোষণায় জানিয়ে দিয়েছেন, যতদিন এই উৎপীড়িত মানে যারা নির্যাতিত হচ্ছে, যাদের কান্নাকাটি যতদিন পর্যন্ত না থামে, প্রশমিত না হয়, ততদিন উনি এই বিদ্রোহী কবিসত্তা অস্তিত্ব থেকে রেখে যেতে চান। এই চির বিদ্রোহী অব্রভেদী চির উন্নত শিররূপে বিরাজ করবে, আকাশকে ভেদ করে সব থেকে উঁচু শির, সব থেকে উঁচু মাথা হিসাবে এটা বিরাজ করবে। বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতায় ঘোষিত হয়েছে সদম্ভ আত্মপ্রকাশ কবির। বিদ্রোহী কবিতার শেষাংশে প্রকাশিত হয়েছে অন্যায়ের অবসান উনি কামনা করেছেন। এবার আমরা একটু বিদ্রোহী কবিতাটা দেখি। বিদ্রোহী কবিতা বিশাল বড়, তোমরা বিদ্রোহী কবিতা পড়ার সময় হোমওয়ার্ক নাম্বার 4 তোমাদের, সেটা হচ্ছে শব্দার্থ। বিদ্রোহী কবিতার শব্দার্থ খুব ভালো করে পড়বা। বিদ্রোহী কবিতার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছেন, কিন্তু তোমাদের কাজ হচ্ছে শব্দার্থ ভালো করে পড়া, কবিতাটা লাইন বাই লাইন শব্দার্থটা পড়া। বলো বীর, বলো উন্নত মম, মম মানে আমার শির। কবি বলেছেন, বীর তুমি নিজে নিজে বলো যে তোমার শির সব থেকে উন্নত। শির নিহারিত মানে তোমার শির দেখে আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। তুমি বলো বীর, এমন একটা বীর সত্তার মানে উনি আহ্বান করছেন যে বীর সত্তার উন্নত মাথা দেখে পৃথিবীর সব থেকে উঁচু শির, উঁচু পাহাড় হিমালয় সেও মাথা নত করবে। এত উন্নত মাথা। আমি চিরদুর্দম, চিরকালের জন্য আমি দুর্দম, আমাকে দমন করতে পারবে না। দুর্বিনীত, আমাকে বিনীত করা যাবে না। নৃশংস, আমি নিষ্ঠুর। আমি মহাপ্রলয়ের নটরাজ, দেবতা শিবের মতো। আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার। আমি ভয়, শুধু ভয় না, আমি মহাভয় এই পৃথ্বীর জন্য, পৃথিবীর জন্য। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এখানে কবি সব ভেঙে চুরে চুরমার করবে মানে কিন্তু এরকম না যে সব কিছু যা আছে সব কিছু ভেঙে ফেলবে। উনি অন্যায়ের যে শৃঙ্খল, যে নিয়মকানুন আছে ব্রিটিশদের, সেই নিয়মকানুন শৃঙ্খল উনি ভাঙতে চেয়েছেন। এই কবিতা দেখো, এখানে মুসলিম পুরাণের ব্যবহার করা হয়েছে, ধর্ম থেকে, হিন্দু থেকে। গ্রিক পুরাণ কেন? বেশিরভাগ হিন্দু পুরাণের শব্দ ব্যবহার করেছেন, কারণ তৎকালীন সমাজে হিন্দুদের আধিক্য ছিল বেশি। তো উনি ওনার আশেপাশে পরিবেশ, উনিও সারাউন্ডিংস পরিবেশ হিন্দু পরিবার বা সমাজের মধ্যেই বসবাস করতেন।
তো উনি দেখেছেন আমি যাদেরকে বলবো, যাদেরকে মানে উদ্ভাসিত করব, তাদের যে ভাষা তারা কথা বলে, তারা যে শব্দ বেশি বোঝে, হিন্দু ধর্মের ভাষা, আমি সেগুলো যদি বলি তাহলে বেশি উদ্ভাসিত করা সম্ভব। এই কারণে উনি এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। আমি সব চুরমার করবো, আমি অনিয়ম উশৃঙ্খল, মানে আমি কোনো নিয়ম মানি না, আমি উশৃঙ্খল অন্যায়ের বিরুদ্ধে। আমি দলে যাই, মানে পায়ে মারিয়ে যায় যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল, সব নিয়ম কানুন শৃঙ্খল আমি মারিয়ে যাই। আমি মানি না কোনো আইন, আমি কোনো আইন মানবো না। আমি ভরা তরি করি, ভরা ডুবি। ভরা তরি বলতে এখানে ব্রিটিশ সাম্রাজ্যের কথা বলছেন, ব্রিটিশদের উন্নত সাম্রাজ্য, ভরা তরি ভরা আছে, সেটা আমি ডুবায় দেব। আমি টর্পেডো, ভীম সমান মাইন, আমি ডুবোজাহাজ থেকে অস্ত্র নিক্ষেপ্ত করে আমি সেটা ধ্বংস করে দেব। আমি ধূর্যটি, দেবতা শিবের কথা বলছে, এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহের বিদ্রোহের পুত্র, বিশ্ববিধাত্রী। পুরা বিশ্বটা যদি বিদ্রোহ হয়, সেই বিদ্রোহের পুত্র আমি। বলবীর চির উন্নত মম শির, আমার শির উন্নত করো। মানে বীর নিজে নিজে বলবে যে আমি নিজে মনে করবে যে আমি সবসময় উন্নত, আমার শির, আমার মাথা। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি সৃষ্টি করি, আমি ধ্বংস করি, মানে আমি ধ্বংস করে অন্যায়ের শৃঙ্খলা, অন্যায়ের অনিয়মকে আমি ধ্বংস করে, ওই সাম্রাজ্যকে ধ্বংস করে সেখানে নতুন কিছু সৃষ্টি করব। আমি লোকালয়, আমি শ্মশান। আমি লোকালয় সব ধ্বংস করে আর সেখানে শ্মশান বিরানভূমি করব। বিরানভূমিতে আমি আবার নতুন করে মানুষের সহজে মানুষ বাস করতে পারে সেরকম জায়গা তৈরি করব। আমি অবসান, আমি নিশবসান, মানে আমি অবসান, আমি শেষ করে দেব। রাত শেষ হলে নতুন যেটা হবে সেটাই আমি শেষে হিসাবে আমি আবির্ভূত হবে। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণীর পুত্র। আমি চাঁদ, ভালো সূর্য, তার এক হাতে চাঁদ, এক হাতে আর কপালে সূর্য ছিল, হাতে চাঁদ আর কপালে সূর্য ছিল। এই লাইনটা ইম্পর্টেন্ট। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমার এক হাতে বাঁশের বাঁশরি, আমি কৃষ্ণ বাঁশি দিয়ে প্রেমিকাকে ডাকতো। এখানে বাঁশের বাঁশরি বলতে বোঝাইছে আমি এক হাত দিয়ে আবেগ, প্রেম, ভালোবাসার কথা বলি, আর এক হাত দিয়ে রণতুর্য, যুদ্ধের অস্ত্র নিয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে যাই। আমি বেদুইন, আমি চেঙ্গি, সেই বেদুইন চেঙ্গুস ইতিহাস থেকে এই তুলনায় এনে উনি বিদ্রোহের সবচেয়ে আর একটা পূর্ণ রূপ দেখাতে চেয়েছেন। আমি আপনারে ছাড়া করি না কাহরে কুর্নিশ, আমি নিজেকে ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার ধ্বনি, আমি শিবের সেই ওঙ্কার ধ্বনি। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, ইসরাফিল শেষ দিন, মহাপ্রলয়ের দিন যে হুঙ্কার দিবে, যে শব্দ করবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি সেরকম। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, অস্ত্র। আমি ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের সব থেকে শাস্তি হচ্ছে প্রাণ দেয়া নেয়া। আমি চক্র, মহাশঙ্খ, এক হাতে আমি ধ্বংস করি আর এক হাতে আমি গড়ি। আমি প্রণব নাদ প্রচণ্ড, প্রণব স্বর, এটা সূর্য। আমি ক্ষেপা দুর্বাসা, আমি দুর্বাসার মতো তেজি, বিদ্রোহী। আমি বিশ্বামিত্র শিষ্য, বিশ্বামিত্রের আমি শিষ্য। আমি দাবানল দাহ, দহন করিব বিশ্ব, আমি দাবানল থেকে তৈরি হতে পারি। আমি পুরো বিশ্ব দহন করে মানে দগ্ধ করে দিতে পারি। পুরো বিশ্ব দগ্ধ করে দিবে মানে অন্যায় অবসান ঘটাবে। আমি উন্মন, এখানে এসে একটু শীতল হয়েছেন। আমি উন্মন মন উদাসীর, উদাসী প্রতীকের উন্মনা মন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হতাশ, আমি হতাশী। হতাশী যে মানে হতাশার বুকে যে হতাশার যে কান্না, যে বিধবা যার বুকে যে কান্নার যে শ্বাস প্রশ্বাস, আমি সেটা। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, গৃহহারা হয়ে, বাড়িহারা হয়ে পথিকের মনের ভিতরে যে কষ্ট, সেই কষ্টের পক্ষে আমি কথা বলি। আমি অবমানিতের মরম বেদনা, যাকে বারবার অপমানিত করা হচ্ছে তার মনের বেদনা আমি বুঝতে পারি। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি আবার অপমানিত হয়ে সেই লাঞ্ছিত বুকে আবার গতিশীল হয়ে ফিরে আসি। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পুরবী হাওয়া। এখানে শীতল রূপের কথা বলেছে। আমি পথিক কবির গভীর রাগিনী বেনবিনে গান গায়। একজন পথিক কবি যে রাগিনী দিয়ে খুব সুন্দর করে উদাসীনভাবে গান গেয়ে যাচ্ছে, সেই সুরের মধ্যে আমি আছি। আমি আকুল নিধাগ তিয়াসা, গ্রীষ্মের দুপুরের বুকে আমি তৃষ্ণার্ত যে রূপ, সেটা আমি রৌদ্র রবি, আমি রৌদ্রের তেজের, সূর্যের তেজের সাথে আছি। আমি মরুনির ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। মরুভূমির বুকে আমি ঝর্ণার মতো, আমি শ্যামলিমা ছায়া ছবি, সবুজ শ্যামল প্রকৃতির মতো। আমি অরফিয়াসের বাঁশরি, অরফিয়াস যে বাঁশির সুরে মৃতকে জাগিয়ে দিতে পারতো, সেই সুরের মতো। আমি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, বিশাল
সাগরের এই উত্তাল সমুদ্রকে, এই ঢেউকে আমি ঘুম পাড়াতে পারি। ঘুম চুমো দিয়ে কবির নিখিল বিশ্বে নিঝুম, সেই সাগরের উত্তাল সাগরকে আমি নিঝুম করে দিতে পারি, সাগরের উত্তালতা আমি থামিয়ে দিতে পারি। মম বাঁশরীর তানে পাশরি, আমার সুরের শব্দে আমি শ্যামের হাতের বাঁশরি, মানে আমি সুরেলা সুর তৈরি করতে পারি, আমি শ্যামের হাতের বাঁশরির মতো, যে বাঁশির সুরে উতলা হতে পারে মানুষ। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ চাপিয়া, আমি যখন ক্ষেপে উঠি মহাকাশ ছাড়িয়ে যেতে পারি। আমি সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নেবে যাই কাঁপিয়া, আমি যখন ক্ষেপে উঠি আমার ক্ষেপা দেখে দোজক নরক তারা বারবার নিভে নিভে কেঁপে ওঠে, সেটা ভয় পায়। আমি বিদ্রোহী বাই নিখিল অখিল ব্যাপী, আমি আমার বিদ্রোহকে পুরা বিশ্বে ব্যাপী ছড়িয়ে দিতে পারি। আমি পরশুরামের কঠোর কোটার, পরশুরামের অস্ত্র আমি নিক্ষত্রিয় করিবে বিশ্ব, সে পরশুরাম নিক্ষত্রিয় মানে 21 বার নিক্ষত্রিয় নিধন করছিল। আনিব শান্তি শান্ত উদার, আমি সেই পরশুরামের মতো আর শান্তি বহন করে আনবো পৃথিবীতে। আমি হল বলরাম কান্দে, বলরামের স্কন্ধে কাঁধে যে হল থাকলো অস্ত্র, আমি উপাড়ি ফালিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টে মহানন্দে, আমি এই বিশ্ব নতুন করে তৈরি করার আনন্দে উপড়ে ফেলবো সেই মানে সকল অন্যায় অত্যাচার পাপ আমি উপড়ে ফেলবো। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি, মহাবিদ্রোহী আমি রণযুদ্ধ করে ক্লান্ত হয়ে আমি সেই দিন হব শান্ত, আমি যুদ্ধ করে ক্লান্ত হয়ে শান্ত হব সেই দিন। যবে উৎপীড়িত, যবে মানে যেদিন উৎপীড়িতের ক্রন্দনরোল, যাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের কান্নাকাটি যেদিন আকাশে বাতাসে ধ্বনিবে না, আর আমি দেখতে পাবো না অত্যাচারীর খড়গ কৃপান, অত্যাচারীর এই যে অস্ত্র ভীম রণভূমে রণিবে না, যুদ্ধক্ষেত্রে আর আমি দেখতে পাবো না বিদ্রোহীর অনুক্লান্ত। আমি বিদ্রোহী যুদ্ধ করে সেদিন ক্লান্ত হব, আমি সেদিন শান্ত হব। চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠে আছে, আমি একা চির উন্নতশীল, আমি সেই দিন থেমে যাব যেদিন আর অত্যাচার থাকবে না, অত্যাচারের অবসান ঘটবে, সেই দিন আমি মাথা তুলে দাঁড়িয়ে থাকবো। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস, বঞ্চিতের বিধবার, বিধবার বুকের ক্রন্দন শ্বাস। শির নিহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির বাক্যে কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস, প্রবল অহংকার নেই, চরম দুঃসাহস নেই, বিপুল প্রত্যাশা নেই, তীব্র আত্মবিশ্বাস। ইন্দ্রাণী সুতের কপালে কি? হাতে কপালে সূর্য। চির উন্নতশীল কথাটি কিসের পরিচয়? হিমালয়ের মতো দৃঢ়তার, আত্মদম্ভ প্রকাশের, অন্যায়ের সামনে মাথা নত করা, মাথা উঁচু করে থাকার, অন্যায়ের সামনে মাথা নত না করার। নিদাগ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে? গ্রীষ্ম ঋতুতে। আমি ড্যাশ ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এখানে ব্যাকরণ সন্ধি সাধিত কিছু শব্দ আছে, বেশ অনেকগুলো, এগুলো সন্ধি বিচ্ছেদ আমাদের জানা দরকার। শব্দের উৎস যেরকম হিমাদ্রি সংস্কৃত শব্দ, সাইক্লোন, এখানে গ্রিক লেখা আছে কিন্তু অভিধানে গ্রিক লিখে আবার লেখা আছে ইংরেজি, তাহলে মনে রাখতে হবে সাইক্লোন মূলত ইংরেজি শব্দ, সাইক্লোন গ্রিক না ইংরেজি। হিন্দি নেহারি শব্দটি হিন্দি শব্দ, চোরমার এটা বাংলা শব্দ। সমাজসাধিত শব্দ আছে কিছু, নটরাজ, অনিয়ম, অকাল, অখিল, বিশ্বামিত্র, এলোকেশে, এগুলো একটু দেখা দরকার। সমাসের নাম সিদ্ধ উচ্চারণ দিয়ে উচ্চারণগুলো লেখা আছে, এগুলো একটু লিখে প্র্যাকটিস করতে হবে, উচ্চারণগুলো অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে। নমুনা প্রশ্ন যাচ্ছি। তোমাদেরকে আরেকটা জিনিস বললেই, আমি যখন গদ্য পদ্য পড়াই তোমরা দেখো যে একটু দ্রুত আগাই। দ্রুত আগাইয়ের কারণ হচ্ছে আসলে ক ইউনিটের যে বাংলা প্রথম পত্রের যে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো কঠিন হয় না, ভিতর থেকে অনুধাবন খুব ব্যাখ্যা করে অনেক কঠিনভাবে দেয় না। বি ইউনিটে একটু বিশ্লেষণ করতে হয়, ভিতর থেকে দেয়। এই জন্য তোমরা গল্প কবিতা যেহেতু বারবার পড়েছো, যেহেতু তোমাদের ব্যাকরণ এবং গল্প কবিতার ভাষা বিষয় দরকার, এই জন্য আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু দেখাই, বিস্তারিত অনুধাবন ভেঙে দেই না। তো তোমরা বারবার রিডিং পড়ে শুধু প্রশ্ন সলভ করবা বারবার করে, এর একটু খেয়াল রাখবা। একাতে বাঁকা বাঁশের বাঁশের আরাতে রানী তুর্য কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? এখানে প্রেম এবং দ্রোহ দুইটাই আছে। কবি কাকে ছাড়া আর কুর্নিশ করেন না? কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না। কবিকে দেখে সপ্তদরক হাবিয়া দোজক কেঁপে কেঁপে নিভে যায় কেন? ভয়ে নিভে যায়। কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহ সত্তা শান্ত হবে না? উৎপীড়িত জনতার দুঃখ, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল। এই ছিল আজকের লেকচার। তো আমরা যা যা পড়েছি, তোমাদের যতটুকু হোমওয়ার্ক দিয়েছি
প্লিজ তোমরা একটু লিখো। তোমাদের অনেকের বিভিন্ন প্রশ্ন আমি জানি না, অনেকে হয়তো রেজাল্টের পরে আবার নতুন করে সিরিয়াস হয়েছে। তো শুরু থেকেই অনেকগুলো প্রশ্ন আসছিল, সেই প্রশ্নগুলো এখন দেখছি আবার নতুন করে আসছে। আমি যদিও অনেকগুলো পোস্টে আমি এই সমাধান দিয়েছি, ক্লাসেও বলেছি। তো তোমাদের এই সবগুলো সমাধান আমি এই শেষ সময়, বাকি যে সময়টুকু আছে, আমি আলাদা একটা ভিডিও দেব, যে ভিডিওতে তোমরা এখন কি পড়বা, কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, এই টাইপের একটা ছোট্ট ভিডিও তোমাদের গ্রুপে দেব। ওই ভিডিওটা দেখলে তোমাদের প্রথম থেকে এবং শেষ পর্যন্ত, শেষ সময় এসে কী করবে সেটার সমাধান হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। অনেক ভালো থাকো এবং মনে রেখো তোমরা কিন্তু চ্যাম্পিয়ন স্টুডেন্ট, এবং তোমাদের চ্যাম্পিয়ন হতে হবে যা করবা সব কিছুতে, এবং বাংলায়ও চ্যাম্পিয়ন হতে হবে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আবার।